ওকে, যেটা বলছিলাম আজকে বোর্ড ওয়ার্ক করবো, মানে বোর্ডে পড়াবো। পড়াবো নয়, অনেক কিছু জিনিস বলার আছে আজকে। সেটা হচ্ছে, সবার কাছে রিকোয়েস্ট করছি যে যেটা পড়া মানে যেটা বলবো আজকে, অ্যাকচুয়ালি তোমাদের আজকের যেটা পড়াবো সেটা কিন্তু সারা জীবন এই নলেজটা তোমাকে রেখে দিতে হবে। এটা একটা এমন নলেজ যেটা সারা জীবন তোমাকে রেখে দিতে হবে। এবার নট রিলেটেড টু অনলি পাওয়ার প্ল্যান্ট, শুধুমাত্র পাওয়ার প্ল্যান্টেই রিলেটেড নয়। এইটা অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্টের থেকেই শুরু, কিন্তু তো আমাদের টোটাল ইলেকট্রিক্যাল সিস্টেমের সঙ্গে এটা রিলেটেড, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, এটা সারা জীবন কনসেপ্টটা রাখতে হবে, এবং আমি বলছি না যে আজকে যেটা বলবো সেটা থেকে পরীক্ষায় আসবে, কিন্তু আজকে যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। সবাইকে বলছি প্রচন্ড কনসেন্ট্রেট দিয়ে ব্যাপারটা শোনো, জিনিসটা বোঝার চেষ্টা করো। যেখানে যা কনফিউশন আছে মনের মধ্যে আমাকে আটকাবে, দাঁড় করাবে, কমপ্লিট করবো, তারপরে যাব, ঠিক আছে? তো যেটা, দাঁড়াও, যেটা মেনলি বলার বক্তব্য, যেটা আজকে বলবো, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন ব্যাপারটা কি এবং সেটা কিভাবে চলে। সিঙ্ক্রোনাইজেশন বলার আগে আমি আবার প্রথম দিন যে জেনারেটরের কনসেপ্ট দিয়েছিলাম, সেই জেনারেটরের কনসেপ্ট একটু চলে যাচ্ছি, ঠিক আছে? ধরো একটা সিম্পল একটা জেনারেটর, একটা সিম্পল জেনারেটর রয়েছে, মাটির উপর বসানো আছে। হুম, সেই জেনারেটরটা কি করছে? ধরো এটা একটা কোনো প্রাইম মুভার দিয়ে কানেক্টেড। হুম, এদিকে একটা ধরো ডিজেল ইঞ্জিন আছে। এবার এই যে ডিজেল ইঞ্জিন আছে না, ডিজেল ইঞ্জিনটা কোত্থেকে চলছে? ধরো এটা একটা ফুয়েল ট্যাঙ্ক, মানে এখানে ফুয়েল আছে, সেখান থেকে ডিজেল ইঞ্জিনটা চলছে। দেখবে মাঝখানে একটা স্টপ ভালভ থাকে, মানে এই ভালভ দিয়ে তোমার ফুয়েলটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে? ডিজেল ইঞ্জিন যেটা আছে, তার ফুয়েলটাকে আমি একটা স্টোরেজ থেকে নিচ্ছি, এবং কি রেটে ইঞ্জিনে সেটা ইনজেক্ট হচ্ছে সেটা থেকে কন্ট্রোল করা যায়। এবং এখানে এর সঙ্গে তোমার মানে কাপল করা আছে জেনারেটরটা। এই জেনারেটর ধরো পাওয়ার দিচ্ছে, ঠিক আছে? ধরো পাওয়ারটা দিচ্ছে। এই পাওয়ারটা তুমি কোথায় নিচ্ছ? ধরো তোমার বাড়িতে নিচ্ছ। সিম্পলি আমি বলছি, অনুষ্ঠান বাড়িতে যে দেখবে প্যান্ডেলের পাশে যে জেনারেটরটা চলে, মনে করো সেটা এটা, ঠিক আছে? তা কত ভোল্টেজ দিচ্ছে? তুমি এর ভোল্টেজটা আর ফ্রিকোয়েন্সিটা একটু মনিটর করো, করার চেষ্টা করো। হয়তো দেখবে 220 ভোল্ট আছে, আর ধরো এরকম এইরকম দেখলে একটা রয়েছে। ভাবো, এই জেনারেটর কিন্তু তোমার গ্রিডে পাওয়ার দিচ্ছে কি? পাওয়ারটা দিচ্ছে কি গ্রিডে? কি মনে হয়, হ্যাঁ কি না? না স্যার। একদমই নয়। দাঁড়াও তো, আমি ভলিউমটা বাড়াই, শুনতে পাচ্ছি না আমি নিজেই। তো এই গ্রিডে, এই জেনারেটর কিন্তু কখনোই গ্রিডে পাওয়ার দিচ্ছে না। আমার গ্রিডে আইদার আইদার পাওয়ার নেই বা পাওয়ারের শর্টেজ আছে, সেক্ষেত্রে আমি এই জেনারেটরটা অফ গ্রিড হিসাবে ইউজ করছি। অর্থাৎ এই জেনারেটরটা আমার শুধুমাত্র আমার লোডকে পাওয়ার দিচ্ছে। লোড বলতে কি? লোড বলতে মনে করো এই মুহূর্তে আমার বাড়িতেই মনে করো চলছে ওটা। তো আমার বাড়িতে লোড বলতে মনে করো 4টে ল্যাম্প, 2টো ফ্যান, আর আরেকটা কিছু একটা ছোটখাটো টিভি বা কিছু একটা চলছে। তো মনে করো এই লোডটা চলছে আমার এই জেনারেটর থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে একটা প্রশ্ন করছি, হয়তো এটা অনেকে দেখেছো, হয়তো বা দেখোনি। ধরো এরকম চলছে, এই অবস্থায় আমি অনেকগুলো ফ্যান বাড়িয়ে দিলাম, অনেকগুলো ল্যাম্প বাড়িয়ে দিলাম। কেউ কি বলতে পারবে কি হবে? স্যার লোডটা বেড়ে গেল, ভোল্টেজ স্যার লো হয়ে যাবে। ভোল্টেজে ড্রপ হবে। ভোল্টেজের ড্রপ হবে। আর কেউ কিছু? লো ভোল্টেজ হয়ে যাবে। জেনারেটরে কি হবে কেউ বলতে পারবে না? পারবে? ভোল্টেজ ড্রপ স্যার, সেটা অন্য কারণে হবে, ওটা পরের। সিজ হয়ে যাবে কি স্যার? হুম। মানে জেনারেটরটা কি বন্ধ হয়ে যাবে বেশি বন্ধ? যদি চাপ পড়ে, লোডটা পড়ে? এই টার্মটা আমি শুনতে চাইছিলাম, চাপ পড়ে, চাপ। আমি এই হ্যাঁ, টার্মটা শুনতে বেশি লোড চাইছিলাম। পড়লে, চাপটা পড়লে তো স্যার বন্ধ হয়ে যাবে। জেনারেটর প্রথমেই বন্ধ হবে না, ওর স্পিডটা কি হবে? বাড়বে না কমবে?
কমে যাবে, কমে যাবে। অতগুলো একসঙ্গে টানতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ জেনারেটর কি করছে, এ তো বেসিক্যালি একটা এনার্জিকে কনভার্ট করছে। ধরো এদিকে একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ হচ্ছে, আর সেই এনার্জিটা কোত্থেকে আসছে, ফুয়েল থেকে আসছে। তো ফুয়েলের ফ্লোটাকে আমি ধরো আর বাড়াইনি, তাহলে যতটা ফুয়েল খরচা হচ্ছে সেই ফুয়েলেরটাই, সেই এনার্জিটাই ইলেকট্রিক্যাল এনার্জি তো কনভার্ট হচ্ছে। এবার আমি এদিকে এনার্জি ডিমান্ডটাকে বাড়িয়ে দিলাম, এনার্জি ডিমান্ডটাকে অনেক বাড়িয়ে দিলাম, তাহলে যে এনার্জিটা এদিকে দরকার আমি সেরকম তেল এদিকে খেতে দিলাম না। যেটা কি হবে, দেখবে আটকে আটকে যাবে, চাপটা পড়বে ওর উপর এবং আটকে আটকে যাবে। জেনারেটরটা আলটিমেটলি থামবার দিকে চলে যাবে, স্পিড অনেক কমে গেছে। ধরো এই জেনারেটরটা আগে ধরে নিচ্ছি প্রায় ধরো 1000 আরপিএম এ চলছিল। হাজার কি বলবো, বেশি আরপিএম এ চলে তো, প্রায় 2000 আরপিএম এ চলে। ধরো 2000 আরপিএম এ চলছিল, যেই দেখবে এরকম এত লোড বাড়িয়ে দিয়েছো, ধরো স্পিডটা দেখবে অনেক কমে গেছে, অর্থাৎ টানতে পারছে না, জেনারেটর উপর চাপ পড়ে গেছে। তো সেইটার জন্য স্পিডটা কমে এখন হয়ে গেল হয়তো, তাতে করে কি অসুবিধা হবে, ভোল্টেজ তো ফল হবে, সে ভোল্টেজটা পরের ইস্যু, ভোল্টেজটা অতটা ইস্যু না, অন্য একটা ইস্যু আসবে। কি মনে হয় কি ইস্যু? স্যার ওই কেভিএ বা ওয়াট যেটা হয় ওটা স্যার কমে যাবে তো? ওটা তো আছেই, ওটা তো পরে, এইটা একটু তাকাওনি। 2000 আরপিএম এ যে 50 হার্টজ দেয়, সে 500 আরপিএম এ কত দেবে, তাই না? তাই না? হ্যাঁ স্যার। যে 2000 আরপিএম এ খুলে যে 50 হার্টজ দেয়, সে 500 আরপিএম এ খুলে কি অবস্থা হবে তার? এই 12 হার্টজ যে তোমার ফ্যান চলবে, লাইটটা তো কাঁপবে, টক 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 করে কাঁপবে লাইটটা, ফ্যানটা তো চলবেই না, অনেক কিছুই ঝামেলা হতে পারে। এবং তারপর এই যে আটকেছে এর জন্য ভোল্টেজ ড্রপ, এই ড্রপ, তো এগুলো এগুলো তো আছেই, এগুলো তো এরপরে আছেই। প্রথমেই যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা ফ্রিকোয়েন্সি ড্রপ। তার মানে কি, আমাকে যখনই আমি ল্যাম্প আর ফ্যানের লোড বাড়াচ্ছি, জেনারেটরের স্পিড কিন্তু কমে যাচ্ছে। জেনারেটর স্পিডটাকে আবার আগের জায়গায় তুলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই স্টপটা একটু লুজ করতে হবে, যাতে আরো বেশি পরিমাণ ফুয়েল এখানে আসতে পারে। দেখবে এই যে জেনারেটর গুলোর কথা আমি বলছি, দেখবে ওখানে একটা ফুয়েল কন্ট্রোল একটা নব থাকে। যখনই বলে এই লোডটা বাড়ছে, তখন দেখবো ওইখানে একটু একটু লুজ করে দেয়, তেলটাকে একটু ছেড়ে দেয়, যাতে করে এই জায়গাটা আবার সে অ্যাচিভ করতে পারে। কিন্তু এটা তো নয়, ঠিক আছে, তুমি কখন বাড়িতে কে কটা ফ্যান অফ করছে, লাইট অফ করছে, যেই দেখলে জেনারেটর স্পিড কমে গেছে, তুমি এটা বুঝতে পারবে আওয়াজ শুনে যে স্পিড কমে গেছে, তারপর তুমি এখানটা এসে ফুয়েল বাড়িয়ে দিলে, এটা তো অসুবিধা নেই, পাওয়ারটা তো গ্রিডে যাচ্ছে না। সেম সিচুয়েশনটা এবার ভাবো, যে একটা পাওয়ার প্ল্যান্ট গ্রিডে পাওয়ার দিচ্ছে, ঠিক আছে, সবাই যেখানে 50 হার্জ এর কাছাকাছি রাখার চেষ্টা করতে পেরেছে, সেইখানে একজন জেনারেটরকে আমি যতটা কয়লা খাওয়াচ্ছি ও ততটা স্যার আউটপুট দিচ্ছে। বলো, স্যার বলো। বলছি স্যার অনেক সময়তে তো দুটো বা তিনটে মানে একের বেশি জেনারেটর ব্যবহার করা হয়, তাহলে স্যার শুধু তেলটা বাড়িয়ে একটা জেনারেটরে কেন চালানো হয় না, দুটো তিনটে জেনারেটর ব্যবহার করা হয় কেন? লোডটাকে 3 ভাগে তখন ভাগও করে দেওয়া হয়, কোনো জেনারেটার সঙ্গে কোনো জেনারেটার মেশে না। স্যার একটা জেনারেটর তো একটা ক্যাপাসিটি থাকে না, অত লোডটাই প্রোভাইড করতে পারবে। এটাই ব্যাপার, ওটাই ব্যাপার, একটা জেনারেটার একটা পার্টিকুলার ক্যাপাসিটি আছে, যে এত কেভি এর উপর দিতে পারবে না। ধরো সেটা 3 কেভি জেনারেটার, 3 কেভি এর উপরে ও আর দিতে পারবে না। এবার আমার যা লোড আছে, হয়তো দেখলাম যে দুটো বা তিনটে জেনারেটর লাগবে, তো দুটো তিনটে জেনারেটর থেকে দু তিনটে সেকশন করে দেওয়া হয়। এমনটা কিন্তু কখনোই নয় যে তিনটে জেনারেটরের পাওয়ারটাকে মিক্স করা হয় তারপর সবাইকে দেওয়া হয়, এটা কিন্তু করা হবে না। ওই তিনটে জেনারেটর মিক্স হতেই পারবে না, ওদের মধ্যে ওরকম কোনো ক্যাপাবিলিটি নেই, ঠিক আছে। ওটা যেটা করা হয় যে তোমার জেনারেটরের একটা বুঝলাম স্যার। ক্যাপাসিটি তার উপর ডিপেন্ড করে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে জেনারেটরটার কথা বলছি, এটা তো তোমার, ধরো তুমি বুঝতে পারলে যে ফ্রিকোয়েন্সি কমে গেছে, চলো ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কমে কত 40 হার্জ হয়ে গেছে, তুমি টুকটুক করে এসে বাড়িয়ে দিলে, তার জন্য তোমার ঘরের কোনো ইনস্ট্রুমেন্ট ক্ষতি হবে না। কিন্তু এই যে জেনারেটর গ্রিডে পাওয়ার দিচ্ছে, সে ধরো 50 হার্জের পাওয়ার দিচ্ছিল, তার ক্ষেত্রে কি, তার পিছনে আমি কয়লা খাওয়াচ্ছি, যেরকম কয়লা এফডি ফ্যান দিয়ে যেরকম কয়লা আমি মানে তোমার ইয়েতে দিচ্ছি, যেরকম অ্যামাউন্টে স্টিম ইনজেক্ট করা হচ্ছে, তার উপর সেই রকম পাওয়ার ডেভেলপ করেও গ্রিডে দিচ্ছে। এবার যদি আচমকা পাওয়ারের ডিমান্ড গ্রিড থেকে বেড়ে যায়, অর্থাৎ গ্রিড যদি আরো পাওয়ার জেনারেটরকে টানতে চায়, একই কন্ডিশন, ওই জেনারেটর উপর চাপ পড়বে। চাপ পড়লে কি হবে, আমি তো সঙ্গে সঙ্গে দিকে স্টিম বাড়াচ্ছি না, তাহলে সঙ্গে সঙ্গে জেনারেটর
স্পিডটা ফল করবে। এই স্পিডটা ফল করে কতক্ষণ থাকতে পারবে বলে তোমাদের ধারণা? একটু জিজ্ঞাসা করি, কত হতে পারে? তো এগুলো অটোমেটিক থাকে, ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে সেটা পরে বিষয়। আমি বলছি ধরো, আমি তোমাকে কথা বলছি, আমি যেটা কি বলতে চাইছি, ধরো একটা জেনারেটর গ্রিডে পাওয়ার দিচ্ছে, এরকম 50.1 হার্জ দিচ্ছিল, আচমকা গ্রিডের ডিমান্ডটা বেশি চলে এসছে, তখনই দুম করে এই ফ্রিকোয়েন্সিটা ফল করলো। ফল করে কত হলো? ধরো খুব বেশি কমেনি, ধরো 49.8 হার্জ হলো। তো সে কি গ্রিডে পাওয়ার দিতে পারবে এই অবস্থায়? তোমাদের কি মনে হয়, হ্যাঁ কি না? স্যার দিলে দিতে কতক্ষণ পারবে না দেবে? স্যার, আচ্ছা, ব্লাস্ট বাকিটা করে যাবে সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবার আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ অব্দি এরকম রাখা যায়? উত্তরটা হচ্ছে খুব বেশি হলে 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড, আরে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলি সেকেন্ড। সেই 10 মিলি সেকেন্ডের মধ্যে তুমি যদি এই জায়গাটাকে সরিয়ে না নিতে পারো, সঙ্গে সঙ্গে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? তার কারণটা কি? এবার যদি প্রশ্ন করা যায় স্যার কেন স্যার 50 হার্টজ তো দিচ্ছিল, তার জায়গায় না হয় 49.8 হার্টজ হয়েছে, তার জন্য এত বড় অ্যাক্সিডেন্ট? সেটা হচ্ছে, একটু ফিজিক্স ল্যাবে চলে যাও। ফিজিক্স ল্যাবে গিয়ে তোমরা একটা প্র্যাকটিক্যাল করেছিলে, একটা নল ছিল, নলের মধ্যে জল ছিল, ওখানে সুর শলাকা দিয়ে একটা আওয়াজ করতে, আর কতটা জোরে হয় কানে সাউন্ডটা শুনতে। মনে পড়ছে সেই প্র্যাকটিক্যালটা? সাউন্ডের একটা প্র্যাকটিক্যাল ছিল। সেখানে বলা হয়েছিল তোমাদের যে খুব কাছাকাছি ফ্রিকোয়েন্সি দুটো ওয়েব ফর্ম যদি আসে, বাংলায় বলা হয় ব্যতিচার, ইংলিশে কি বলে যে ভুলে গেছি। অর্থাৎ ধরো একটা সাইনোসয়েডাল ওয়েব ফর্ম রয়েছে, সেই ওয়েব ফর্মটা হচ্ছে 50.1 হার্জ, যেটা গ্রিডে রয়েছে। আর জেনারেটর যেটা এই মোমেন্টে দিচ্ছে, ধরো জেনারেটর যেটা এই মোমেন্টে দিচ্ছে, মনে করো সেই ফ্রিকোয়েন্সিটা একটু ধরো চেঞ্জ আছে ওর থেকে, 50.4 হার্জ। এইটা মনে করো জেনারেটর, আর এইটা মনে করো গ্রিড কালোটা। যদি এই দশমিকের পরে একটা ঘরও এদিক ওদিক থাকে, একটা ঘর নয়, দুটো ঘর অ্যাটলিস্ট এদিক ওদিক থাকে না, তাহলে কি খুব কাছাকাছি ওয়েব ফর্ম দুটোর মধ্যে কি হবে, দুটোর একটা উপরিপাতন হবে, যে ব্যতিচার তৈরি হবে। এই দুটোর এফেক্টে কি তৈরি হয়ে জানো? এই জিনিস তৈরি হয়ে যায়, ব্যতিচার যেটা পড়েছিল, যে তোমার দুটো খুব কাছাকাছি ওয়েব ফর্ম মানে ওয়েভ যদি একটার উপর একটার মিক্স হয়, তাহলে একটা হাই ভ্যালু তৈরি হয় একটা সময়। ওই জন্যই কানে যখন সুর শলাকাটা দিয়ে একটা পার্টিকুলার সাউন্ড লেভেলে জোর সাউন্ডটা শোনা যেত, ব্যতিচার যেটাকে বলে। এই একটা বাজে সিচুয়েশন তৈরি হবে, অর্থাৎ আচমকা এরকম একটা যে পিক তৈরি হবে, সেই পিকটা জেনারেটার মধ্যে ঢুকে গিয়ে ব্লাস্ট হয়ে যাবে, এতটাই ডেঞ্জারাস। তার মানে হচ্ছে একটা জেনারেটর, শুধু তাই নয়, এটাও একটা ব্যাপার। দ্বিতীয়ত, জেনারেটর যদি কোনো কারণে ভোল্টেজ কমে যায়, এই ভোল্টেজটা ডেভেলপ করছে, ধরো এ নয় 220 ভোল্ট দিচ্ছিল, গ্রিডে যে জেনারেটরটা ভোল্টেজ দিচ্ছে, কত ভোল্টেজ প্রোভাইড করছে? ধরো 12.5 কেভি, 12.45 কেভি। এই ভোল্টেজটা ধরো গ্রিডে পুশ করছে, ওর এই ভোল্টেজটা হয়েছে। এবার কোনো কারণে ভোল্টেজটা ধরো ড্রপ খেয়ে গেছে, কত হয়েছে? দশমিকের পর ধরো একটা ঘর কেভি, মানে 100 ভোল্টের ড্রপ হয়ে গেছে। ধরো 100 ভোল্টেজ ড্রপ হয়ে যায়, তখন কি এটা জেনারেটর ও পুশ করছিল গ্রিডে, গ্রিডের ভোল্টেজ বেশি, ধরো এই সাইডে ভোল্টেজ আছে 12.45 কেভি, এইরকম রেঞ্জে আছে, এখানে হয়ে গেছে 30, মানে এর কমে গেছে। তখন কারেন্ট কোন দিকে ফ্লো করবে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে ফ্লো করবে। জেনারেটর উইল অ্যাক্ট অ্যাজ আ মোটর, একটা বাজে ঘটনা ঘটবে। তার মানে হচ্ছে, বক্তব্যটা হচ্ছে এটাই, যে জেনারেটর যে অবস্থায় গ্রিডে কানেক্টেড ছিল, যদি ওই সিচুয়েশন ও যদি মিট করতে না পারে, সেটা যদি 10 মিলি সেকেন্ডের জন্য যদি হয়, সঙ্গে সঙ্গে সরে যেতে হবে, সঙ্গে সঙ্গে ওটাকে পুরো গ্রিড থেকে বার করে দিতে হবে। ও যেন এই কানেকশনটাকে পুরো কেটে দিতে হবে সঙ্গে সঙ্গে, কোনোভাবেই যেন আর গ্রিডে পাওয়ার না দিতে পারে। কারণ এরপর যদি তুমি জোর করে দেওয়াতে যাও, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হবে। তোমাদেরকে এই গোটা স্কিমটা এবার আমি একটু ডিটেল ছবিটা আঁকছি। স্যার আমাদের কাছে তাহলে 10 মিলি সেকেন্ডই থাকবে, ওর এই মধ্যে সময়ের মধ্যেই কাট ট্রিপ করতে করাতে হবে, হবে। এই সময়ের মধ্যে কাট করতে হবে, ঠিক আছে? দশ এবার মিলি তোমাদেরকে সেকেন্ডে কেন বললেন? একটা হাফ সাইকেলের যে সময়টা নিচ্ছে একটা সেই হাফ জন্য। সাইকেল, একদম একদম একদমই তাই, একটা হাফ সাইকেলের বেশি সময় দেওয়া হবে না।
মানে সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সিটা তো 20 মিলি সেকেন্ডের, ও তো তার ওই একটা হাফ সাইকেল মানে একটা পিক মানে একটা তোমার হাফ সার্কেল, ওইটুকুই সময়। তো এগুলো তো কম্পিউটারাইজ করা থাকে না? সেসব তো পরে হয়েছে, কম্পিউটার ধরো অনেক পরে হয়েছে, এখন কম্পিউটারাইজড হয়েছে। তার আগেও তো পাওয়ার প্ল্যান্ট তো ধরো 1900 শতক থেকে পাওয়ার প্ল্যান্ট চলছে, তখন তার কম্পিউটার আবিষ্কৃত হয়নি, তো তখন থেকেই তখন অন্য মেথডে করা হতো, এখন অন্য মেথডে করা হয়। দুটো মেথডই বলবো। এবার সিচুয়েশনটা একটু ভালো করে ফিল করো। সাপোজ এইটা হচ্ছে তোমার গ্রিড, আমি গ্রিডটাকে না একটা তোমার ট্রান্সমিশন টাওয়ারের ছবি দিয়ে বোঝাচ্ছি, যে মনে করো এটা তোমার গ্রিড, ঠিক আছে? এটা তোমার গ্রিড মনে করো, আমি একটা গ্রিডটাকে আমি একটা ট্রান্সমিশনের টাওয়ারের ছবি দিয়ে বোঝালাম, দিস ইজ ইউর গ্রিড। এবার এই যে গ্রিড মনে করো, সেই গ্রিডের ধরো এটা তোমার ভোল্টেজ রেঞ্জ, আমি যেমন একটা ভোল্টেজ রেঞ্জ ধরলাম 220 কেভি, ঠিক আছে? এবার এইটা মনে করো একটা পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে ট্রান্সফরমার আছে, স্টেপ আপ ট্রান্সফরমার। তার মানে এখানে যে জেনারেটরগুলি রয়েছে, সেই জেনারেটররা জেনারেট করছে 12.5 কেভি, সেটা স্টেপ আপ হয়ে যাচ্ছে 220 কেভিতে, দিয়ে ধরো গ্রিড এসে কানেক্টেড হলো। এবার এখানে একটা ব্রেকার আছে, এখানে সেই ব্রেকারটা রয়েছে, এটা একটা জেনারেটর, এটা একটা পাওয়ার প্ল্যান্ট, একইভাবে গ্রিডে কানেক্টেড। এরকম কত কত আছে গোটা ভারতবর্ষের বুকে, কত আছে বলেছিলাম? ধরে নাও কতগুলো ইউনিট মানে কতগুলো জেনারেটর কানেক্টেড আছে, ধরো 1000 খানেক জেনারেটর কানেক্টেড আছে। ধরে নাও 1000 খানা জেনারেটর কানেক্টেড আছে গ্রিডে গোটা ভারতবর্ষে। এই গ্রিডের তো একটাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তো আর চেঞ্জ হবে না, ভোল্টেজ রেঞ্জ বিভিন্ন হতে পারে, কোনো জায়গায় 400 কেভি, কোনো জায়গায় 220 কেভি, যাই হোক ফ্রিকোয়েন্সিটা কত? ধরো এই মোমেন্টে ফ্রিকোয়েন্সি 50.06 হার্জ, ঠিক আছে? এবার আমরা একটা ছোট ক্যালকুলেট করে নিই, ধরো এইগুলো সব হচ্ছে 2 পোলের জেনারেটর, এই যে 1000 খানা জেনারেটর আছে গোটা ভারতবর্ষে, এটা ধরো ওয়েস্ট বেঙ্গলের কোথাও আছে, এটা ধরো মুম্বাইতে রয়েছে, কোনটা হচ্ছে তোমার কাশ্মীরে রয়েছে, বিভিন্ন স্টেটে, মানে বহু দূর দূর হাজার হাজার কিলোমিটারের বহু জেনারেটরিং স্টেশন, 1000 খানা জেনারেটর, সবাই মিলে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান ন্যাশনাল গ্রিডে পাওয়ারটা পুশ করছে। সেই গ্রিডের ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো এই মুহূর্তে 50.06 হার্জ। নাও কনসিডার দিস, 50.06 যদি তোমার ফ্রিকোয়েন্সি হয়, পোল যদি 2 হয়, তাহলে হোয়াট উইল বি ইয়োর স্পিড? 120 ইন্টু 50.06 বাই তোমার 2, 120 F/P। এইটা করে কত হচ্ছে একটু কেউ বলো তো, কত হচ্ছে জাস্ট একটু বলো। স্যার 3003.6। 3003.6 RPM। তার মানে এই জেনারেটরটা কত স্পিডে ঘুরছে? এইটা কত স্পিডে ঘুরছে? এই 1000 খানা জেনারেটর কত স্পিডে ঘুরছে? বুঝতে পেরেছো? গোটা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে যদি 1000 খানা জেনারেটর চলে, প্রত্যেকটা জেনারেটরকে একদম 3003.6তেই ঘুরতে হচ্ছে, না হলে তারা কেউ কিন্তু এই 50.06 হার্জ কিন্তু প্রোভাইড করতে পারবে না, যেটা ওরা গ্রিডে দেবে। এবার জেনারেটরের এই যে স্পিডটা 3003.6, এটা কি কারণে কমতে পারে? একটা কারণেই কমতে পারে, যে জেনারেটর, সেই জেনারেটর এদিকে যে লোড ডিমান্ড, আর এদিকে আমি জেনারেটরের যে টারবাইন আছে, টারবাইন আমি কি খাওয়াচ্ছি? কোল, মানে দুটো জিনিস দিচ্ছি, স্টিমের ফ্লোটা ভালভটা, আর কয়লা তো খাওয়াচ্ছি, কোলটা অতটা ম্যাটার করবে না, কোলটা একটা রেঞ্জে থাকলেই হবে, স্টিমের ফ্লোটা মেনলি। তাহলে আমি যতটা স্টিম পাঠাচ্ছি তার জন্য এই মুহূর্তে সে লোড ডিমান্ডটা মিট করছে, দুটোর মধ্যে ব্যালেন্স আছে বলেই ও 3003.6 RPM এ জেনারেটরটা চলছে। যদি বাই চান্স লোড ডিমান্ড একটু হলেও বাড়ে, সেই মোমেন্টেই আমি যদি স্টিম ইনজেকশনটা বাড়াতে না পারি, অর্থাৎ মনে করো লোড ডিমান্ডটা ছিল, ধরো এই মুহূর্তে লোড ডিমান্ড 210.3 মেগাওয়াট চলছে, আমি তার জন্য যতটা স্টিম দরকার আমি পাস করাচ্ছি। এবার
210.3 মেগাওয়াটে ধরো পাওয়ার দিচ্ছে, আচমকা গ্রিডে পাওয়ার ডিমান্ড চলে এলো, ধরো একটা জায়গায় একটা পাওয়ার ডিমান্ড চলে এলো। আচমকা এই পাওয়ার ডিমান্ডটা কোত্থেকে আসতে পারে? ধরো তুমি তোমার ঘরে একটা ঘরে কেউ ছিল না, ঘরে তিনটে ফ্যান চালিয়ে দিলে। তোমার মতো এরকম কোটি কোটি বাড়ি আছে। বা ধরো এক বছরে লকডাউনের আগে সেই দিনটা, যেদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন সমস্ত প্রদীপ নিভিয়ে দিতে হবে, ধরো নেভানো অবস্থায় রয়েছে, ধরে নিলাম নেভানো অবস্থায় রয়েছে। এরপরে মনে করো সবাই একই সঙ্গে, যে উনি বললেন যে 10 মিনিট ধরে সবাই নেভাবেন, প্রার্থনা করবেন, এসব হয়ে যাওয়ার পর 9টা 10-এ আপনারা সবাই আবার ল্যাম্প অন করবেন ঘরে। তাহলে 9টা 10-এ গোটা ভারতবর্ষের বুকে কোটি কোটি ফ্যামিলি সবাই টকাটক সুইচ অন করছে। ইমাজিন হাউ মাচ মেগাওয়াট ক্যান বি ডিমান্ড, মানে একটা কত বড় ডিমান্ড, একটা ঝড় চলে আসবে। ভাবো তুমি, কোটি কোটি বাড়ি একই সঙ্গে তোমার লোডটা বাড়াচ্ছে, একটা কত বড় হিউজ মেগাওয়াটের ঝড় চলে আসবে। সেই মেগাওয়াটের যে আচমকা ঝড়টা চলে এলো, এই হাজারখানা পাওয়ার প্ল্যান্টের উপরই সেই এফেক্টটা পড়বে। গ্রিড চাইবে সবার কাছ থেকেই টানতে। তখন এই জেনারেটরের কাছে যদি ডিমান্ড থাকে সেই মুহূর্তে 210 মেগাওয়াট, আচমকা যে লোডটা এলো, ধরো এই মুহূর্তে ও চাইছে 215 মেগাওয়াট। এবার 210 থেকে 215 মেগাওয়াট তো ওকে সঙ্গে সঙ্গে দিতে হবে। ও ও যেটা চাইছে ওকে সঙ্গে সঙ্গে দিতে হবে। যদি না দিতে পারে, তাহলে সেই যে চাপ, কথা একজন বললো চাপ পড়বে, ওই চাপটি আসবে। আর ওই চাপটি এলেই জেনারেটরের শ্যাফটের স্পিড ফল করবে। এই স্পিড যদি বুঝতে পারছো একটুখানিও ফল করে, ফ্রিকোয়েন্সি আর এইটা থাকবে না স্যার। সঙ্গে সঙ্গে যদি 50.06 আছে, এটা যদি এক্ষুনি এই প্রেসারটা এই 3003 আরপিএম এ ঘুরছিল, এটা যদি দুম করে স্পিডটা ফল করে 2990 আরপিএম হয়ে যায়, তাহলে ফ্রিকোয়েন্সি দেখো এর থেকে কমে যাচ্ছে, 50 থেকে কমে যাচ্ছে, 49 পয়েন্ট সামথিং হচ্ছে। যে মোমেন্টে হয়ে যাবে ব্যাস, সঙ্গে সঙ্গে সে আর কিন্তু গ্রিডে পাওয়ার দিতে পারবে না। তাকে সঙ্গে সঙ্গে পাওয়ার দিতে পারবে না, মানে কি, সে যদি পাওয়ারটা দিতে চায়, একটা বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যে অ্যাক্সিডেন্টটায় কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাবে, জেনারেটর সব ব্লাস্ট করবে, মানুষ মারা যাবে, অনেক কিছু হবে। পাওয়ার প্ল্যান্টের মানুষগুলো মারা যাবে যারা অপারেট করছে ওখানে। তাহলে যে মুহূর্তে 210 মেগাওয়াট দিচ্ছিল, যে মুহূর্তে ওর ডিমান্ডটা আস্তে আস্তে বাড়ছে, জেনারেটরকে হচ্ছে সঙ্গে সঙ্গে ওই ডিমান্ডটা মিট আপ করতে হবে। যদি মিট আপ না করতে পারে, তুমি ভাই সিস্টেম থেকে আউট হয়ে যাও। তোমার জন্য বাকিরা কেউ সাফার করবে না, সঙ্গে সঙ্গে একে সরিয়ে ফেলতে হবে। স্যার এইরকম কন্ডিশন হলে তো হাজারখানায় জেনারেটর বন্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই, সেই জন্যই তো এত চিন্তা ভাবনার কেস হয়েছিল। সেই জন্যই তো 1 বছর আগে এত বড় একটা বাজে মানে সাধারণ মানুষ জানে না সেই সময় পাওয়ার প্ল্যান্টে যারা চাকরি করে তাদের কতটা নাভিশ্বাস উঠেছিল। ওদের 3 রাত ওরা ঘুমোয়নি, 3 রাত অনিদ্রায় ওদের কেটেছে যে কি হবে। পলিটিক্সিয়ানদের ক্ষমতা আছে, ওনারা যা খুশি ওনারা নিজেদের মতো বলে দিলেন। আমি কারো নাম করছি না এখানে, মানে কারো নাম, কোনো পার্টির এগেনস্টে আমি কিচ্ছু বলছি না। আমার ক্লাস রেকর্ডিং চলছে, কিন্তু আমি বলতে চাইছি যে এটা যে কত বড় একটা ডেঞ্জারাস ঘটনা হতে পারে, তার জিনিসটা তোমাদেরকে জানতে হবে। তাহলে বহু এই জিনিসটা কি করে সামলিয়েছিল? সামলেছিল, সেটা অনেক বড় ইয়ে আছে, সেটা আমি পরে বলবো জিনিসগুলো কি। ওরা ওরা যে সামলাতে পেরেছিল, মানে যখন এটা ঠিকঠাক করে মিট আপ করতে পেরেছে, ভারতবর্ষের বুকে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের সমস্ত নিয়ে সবাইকে সবাইকে জড়িয়ে ধরেছে যে আমরা এটা করতে পেরেছি। গোটা ভারতবর্ষের বুকে হাজার হাজার এমপ্লয়িরা মিলে কিন্তু এই জিনিসটাকে দাঁড় করিয়েছে ঠিকঠাক জায়গায়। বলছি, সব বলবো। তো যা সিচুয়েশনটা ভাবো তুমি, যে 210 মেগাওয়াট থেকে 215 মেগাওয়াট, এই মানে যাই ডিমান্ড আসুক, ডিমান্ড মোট কথা একটা জেনারেটরের ক্ষেত্রে এরকম, জেনারেটরটাকে এমন ভাবে অপারেট করতে হবে যে যখনই যাই ডিমান্ড ওর কাছে চাওয়া হোক, ও যেন সঙ্গে সঙ্গে সেটা অ্যাচিভ করে দিতে পারে। এবার একটা ঘটনা হচ্ছে, এবার ভালো করে বোঝো। তোমার কাছে মনে করো আমাদের ভারতবর্ষের বুকে হাজারখানা জেনারেটর চলছে না এই মোমেন্টে, ঠিক আছে? মনে করো হাজারখানা জেনারেটর এই মোমেন্টে চলছে না। ধরে নিচ্ছি যে আমার হাজারখানা জেনারেটর চলছে না, ধরো আমার গ্রিডে কানেক্টেড আছে মাত্র 20খানা জেনারেটর, 20 না, একটু বাড়াচ্ছি, ধরো 100টা জেনারেটর কানেক্টেড আছে, 100টা। এই 100টা জেনারেটর প্রায় সবাই ধরো 200 মেগাওয়াট করে জেনারেশন করছিল। তার মানে 200 ইন্টু প্রায় হচ্ছে তোমার 200 ইন্টু 100,
মানে 20 গিগাওয়াটের মতো ধরো পাওয়ার তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষের বুকে, ধরে নাও। জাস্ট একটা সিচুয়েশন ইমাজিন করো যে আমার ভারতবর্ষের বুকে এই মুহূর্তে পাওয়ার ডিমান্ড 20 গিগাওয়াট, 100টা জেনারেটর চলছে, সবাই 200 মেগাওয়াট করে পাওয়ার তৈরি করছে। চলো, ইটস ওকে, ঠিক আছে। আমি বাকি লেখাগুলো মুছি একটু, নাহলে তোমাদের কনফিউশন হবে। ধরো 220 গিগাওয়াটের একটা ডিমান্ড রয়েছে, যে ডিমান্ডটা মিট আপ করছে 100টা জেনারেটর, সবাই মনে করে গড় 200 মেগাওয়াট করে হচ্ছে। এবার আচমকা 1 গিগাওয়াটের ডিমান্ড বেড়ে গেল, 1 গিগাওয়াট মাত্র ডিমান্ড বাড়লো। তাহলে 1 গিগাওয়াট যদি ডিমান্ড বাড়ে, তাহলে 1 গিগাওয়াট মানে কত? 1000 মেগাওয়াট ডিভাইডেড বাই 100টা পাওয়ার প্ল্যান্ট আছে, মানে সবার কাছে 10 মেগাওয়াট করে ডিমান্ড এক্সট্রা হয়ে গেল। তাহলে সবাই যারা 200 মেগাওয়াট জেনারেশন করছিল, সবাইকে এক্ষুনি ওটাকে 210-এ তুলতে হবে। সিচুয়েশনটা ভাবো ভালো করে, 210 মেগাওয়াটে তুলতে হবে সবাইকে। এবার সেই যে 200 থেকে 210-এ তুলবে, এই 100টা জেনারেটর ছিল, তার মধ্যে মনে করো 2টো জেনারেটর সামহাউ পারলো না, কিছু একটা সমস্যার জন্য ওরা পারেনি, মানে ওরা ওই ডিমান্ডটা টাইমের মধ্যে মিট আপ করতে পারেনি। যদি মিট আপ করতে না পারে তাহলে কি হবে? মানে ধরো আমার কাছে এখন লোডের ডিমান্ড এসছে কত? 21 গিগাওয়াট। এই মুহূর্তে ডিমান্ড হচ্ছে 21 গিগাওয়াট, ঠিক আছে। সবাই মিলেই পাওয়ারটাকে আপ করতে গেছে, কিন্তু তার মধ্যে মনে করো দুটো, এই 100টা থেকে দুটোকে মাইনাস করে দাও, দুটো জেনারেটর পারেনি মিট আপ করতে, রইলো তাহলে 98টা জেনারেটর। তাহলে এই যে 98টা জেনারেটর রইলো, তাদের কাছে কত ডিমান্ড এসেছে? 21 গিগাওয়াটের ডিমান্ড এসে গেছে। তাহলে 21,000 বাই 98 করো, কত হচ্ছে গো একটু বলো? যারা যে দুটো জেনারেটর ধরো ডিমান্ড মিট করতে পারলো না, তারা তো সঙ্গে সঙ্গে গ্রিড থেকে বেরিয়ে গেল, মানে গ্রিড থেকে পুরো সঙ্গে সঙ্গে আউট হয়ে গেল। তার মানে ওরা যে নিজেরাও যে 200-400 মেগাওয়াট দিচ্ছিল, সেই 400 মেগাওয়াটও ঘাটতি হয়ে গেল। কত হচ্ছে? দেখো 214, ঠিক আছে, ধরো 2.285। বেশ, ঠিক আছে, ধরো 8.3 মেগাওয়াট, আমি তাই ধরলাম। তাহলে যেটা তোমার 200 থেকে ওরা চলছিল 200-তে, সেখান থেকে ওরা ভাবলো যে 210 করে, মানে সবার কাছে 10 মেগাওয়াট করে বাড়াবো আমরা, তাহলে আমার ডিমান্ড মিট হয়ে যাবে। তো সবাই ভেবেছিল যে 200 থেকে 210 করব। এখন এরা দুজন ঝামেলা হয়ে গিয়ে ওটা আবার বেড়ে গেল 214। যে যে একটা জেনারেটরকে চাপের বিষয়, এই 10 মেগাওয়াট আচমকা বাড়িয়ে দেওয়া একটা চাপের বিষয়। 10 বাড়াবে কি, এখন বেড়ে গেল 14, আরো চাপ বেশি পড়ে গেল। সেই চাপ না ফুলফিল করতে পেরে আবার ধরো 6টা জেনারেটর বেরিয়ে গেল, ফট করে 6জন ফেল করে গেল। এখন ফিগারটা কি দাঁড়িয়ে গেল? কত হলো তোমার? এটা 94। 94টা জেনারেটরের কাছে এখন 21 মেগাওয়াটের ডিমান্ড এসছে। তাহলে বুঝতে পারছো, এই ডিমান্ডটা যত জেনারেটর একটার পর একটা ফেল করে যাচ্ছে, বাকিদের উপর চাপটা বাড়তে বাড়তে বাকিরাও আর সামাল দিতে না পেরে হিমশিম না খেতে পারে, বাকিরাও পরাজিত হচ্ছে, একজন একজন করে গ্রিড থেকে বেরিয়ে যাচ্ছে। যে কজন থাকছে দেখো, কারণ এই 21 গিগাওয়াটের ডিমান্ডটা তো আর কমে যায়নি। কেন কমে যায়নি? বলতে পারো স্যার এই গিগাওয়াটের ডিমান্ডটা কমে দিলেই তো হয়। তুমি পারবে একটা মানুষ হয়ে 1 কোটি মানুষকে একই সঙ্গে বলতে যে ভাই সবাই এক্ষুনি তোমাদের ঘরে লাইট ফ্যান অফ করো? এই 130 কোটি মানুষকে তুমি বলতে পারবে কি যে ভাই সবাই এক্ষুনি পাওয়ার প্ল্যান্ট নিজের ঘরে ফ্যান অফ করো? আমি পারবো না, কিন্তু প্রাইম মিনিস্টার পারবে। কতক্ষণ সময় দেবে এই কাজটা? এই কাজটা কতক্ষণ সময় দেবে? খুব বেশি হলে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে যা দুর্ঘটনা ঘটার ঘটে যাবে। 30 সেকেন্ডের মধ্যে প্রাইম মিনিস্টার পারবেন গোটা ভারতবর্ষের মানুষকে অ্যালার্ট করতে সবাই ঘরে ফ্যান অফ করো? কাজে এই ডিমান্ডটাকে তুমি কমাতে পারবে না। 21 গিগাওয়াটের যে ডিমান্ড, এই কারণ আমরা তো ইউজার, আমরা তো জানি না এই মুহূর্তে কত কি পাওয়ার প্ল্যান্ট চলছে, কি কয়লা শর্টেজ, আমরা তো জানি না। শুধু আমরা কেন, আমার থেকে বড় লোড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোডগুলো আরো বড়। তোমাদের প্রথম দিন হচ্ছে একটা তোমাদের ফিগার আউট দেখিয়েছিলাম, যে ফিগারটায় বলা ছিল যে রেসিডেন্সিয়াল লোড কত, ইন্ডাস্ট্রিয়াল লোড কত। অত কলকারখানা ফ্যাক্টরি চলছে, ওরা ফটাফট বন্ধ করে দেবে? এই 21 গিগাওয়াটটাকে তুমি
এটা অসম্ভব। এই 21 গিগাওয়াটের ডিমান্ডটা আগে থেকে না বলা থাকলে আচমকা 30 সেকেন্ডের মধ্যে গিগাওয়াটের ডিমান্ডটা কমানো অসম্ভব। একমাত্র যেটা করা যেতে পারে, এই যে যত সাবস্টেশন গুলো আছে তারা নিজেদের এন্ডে পাওয়ারটাকে কাট করে দিতে পারে। ওরা যদি ব্রেকআপ ফেলে দেয়, আমাদের ঘরে সব পাওয়ার অফ হয়ে গেল। সেটা ওই 30 সেকেন্ডের মধ্যে সবাইকে কমিউনিকেট করে ওঠা সম্ভব না। অর্থাৎ এই যে গ্রিডের ফ্রিকোয়েন্সি যত সময় যাবে, গিগাওয়াটের ডিমান্ড বাড়তেই থাকবে। সেটা মিট আপ করতে না পেরে আরো একটার পর একটা ইউনিট বসতে শুরু করবে, এই ফিগারটা বাড়বে। 6টা ফেল করলো, 8টা ফেল করবে, 10টা করতে 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 যখন এমন একটা অসম্ভব ঘটনা হয়ে যাবে যে এমন একটা ডিমান্ড হয়ে গেছে যেটা যে কটা রিমেনিং পড়ে আছে কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়, তখন সব কটা জেনারেটর গেল বন্ধ হয়ে। গোটা ভারতবর্ষের বুকে নেমে এলো ব্ল্যাক আউট, কোথাও পাওয়ার নেই। 2012 সালে একটা ঘটনা ঘটেছিল, তোমাদের অনেকে মনে আছে? 3 দিন পাওয়ার ছিল না, নর্থ গ্রিড কোলাপস করে গিয়েছিল। গ্রিডের ফ্রিকোয়েন্সি যেখানে থাকে 50 হার্জ যেটা থাকে, 2012 সালে যেটা হয়েছিল, এই ফ্রিকোয়েন্সি ফল করে গিয়েছিল 47 এর লেস দ্যান 47 হার্জে চলে গিয়েছিল। করতে না পেরে সমস্ত পাওয়ার প্ল্যান্ট সব জায়গায় সব একের পর ট্রিপ করতে শুরু করে দেয়, সব ট্রিপ হয়ে যায়। গোটা নর্থ ইন্ডিয়া ব্ল্যাক আউট হয়ে গেছিল, 2012 সালেই হয়েছিল এটা ঘটনাটা। তো বুঝতে পারছো এটা কতটা ডেঞ্জারাস একটা জিনিস ঘটনা ঘটে গেল। এবং এবং ব্যাপারটা তো হচ্ছে এটাই যে এগুলো তো কারো হাতে নেই। যে মানুষ যতটা পারবে চেষ্টা করবে ডিমান্ডটাকে মিট আপ করতে, কিন্তু সব তো অটোমেটিক কন্ট্রোল হচ্ছে। কোনো জেনারেটর যদি তার ডিমান্ড মিট করতে না পারে, সে নিজে বেরিয়ে যাবে। সে যে নিজে বেরিয়ে গেল, সে যেটা কন্ট্রিবিউট করছিল অলরেডি, সেটা তো ঘাটতি হলোই। সেই সেই বোঝাটা পড়লো বাকিদের ঘাড়ে। সেই যে ঘাড়ে বোঝাটা পড়লো, ওই ডিমান্ডটা ওরা যদি, ওদের সামনে বিশাল বড় ধাক্কা এলো, সেই ধাক্কাটা অনেকে সামলাতে পারবে না। যারা সামলাতে পারবে না, একের পর এক ইউনিট বসে যাবে। বসতে গিয়ে আলটিমেট ফিগার সিচুয়েশন দাঁড়িয়ে যাবে এরকম। এটা কারো হাতে নেই, কিছু করার নেই। যদি একবার যদি বসে যায় কোনো ইউনিট, তাহলে ওইটাকে আবার ঠিক করতে তো প্রচুর খরচা হয়। এক সপ্তাহে না, ইউনিট বসে যাওয়াটা ব্যাপার না। দেখো, কোনো ইউনিট বসে যাওয়া মানে ব্যাপারটা কি, মানে ওদের এন্ডে কতটা ইয়ে না। হ্যাঁ, যেই দম করে ইউনিটটা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা করতে হবে। অটোমেটিক্যালি ওই ইউনিটটাতে যে কয়লা ফায়ার করা হচ্ছিল, স্টিম ইনজেক্ট করা হচ্ছিল, ওইগুলো সঙ্গে সঙ্গে কমিয়ে দেওয়া হয়। মানে অটোমেটিক কমে যায় ওগুলো কমে গিয়ে আস্তে আস্তে পাওয়ার প্ল্যান্টটা আস্তে আস্তে বন্ধের দিকে চলে যায়, যে বন্ধ হবে পাওয়ার প্ল্যান্টটা এবার। তাও সেটা বন্ধ করতেও প্রায় হাফ দিন লেগে যায়, অর্ধেক 12 ঘন্টা লেগে যায় একটা পাওয়ার প্ল্যান্টকে কমপ্লিট শাটডাউন করতে। আবার সেই পাওয়ার প্ল্যান্টটাকে আবার যে ধরো চালাবে, আবার তুমি সব ঠিকঠাক করে পাওয়ার প্ল্যান্টটাকে চালাবে, ওটা স্টার্ট আপ করতে 2 দিন লাগে। একটা বয়লার ধরো পুরো ডেড, বয়লারে কোনো ফায়ার নেই, সেইখান থেকে আগুনটা ধরায় কি জানো? ওখানে ডিজেল প্ল্যান্ট থাকে, ডিজেল স্প্রে করে ওখানে স্পার্ক দিয়ে প্রথমে আগুনটাকে ধরায়, তারপর কয়লা ইনজেক্ট করা হয়। এরকম করতে 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 জেনারেটর ঘুরছে, তখনই পাওয়ারটা দেওয়া হয় না। জেনারেটর একটা পার্টিকুলার লেভেল নিচে পৌঁছয়, গ্রিডের ফ্রিকোয়েন্সি অ্যাচিভ করে, গ্রিডের ফেজটাকে অ্যাচিভ করে, গ্রিড যে ভোল্টেজটা চাইছে সেই ভোল্টেজটা অ্যাচিভ করে, এত কিছু মিট করার পর তারপর সিনক্রোনাইজ করা হয়, তারপর সে পাওয়ার দিতে পারে। এইগুলো করতে মিনিমাম 2 থেকে 3 দিন লেগে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে এত এত ধরো সবাই ধরো বসে গেছে, যেই সবাই বসে গেছে, গোটা ভারতবর্ষে ব্ল্যাকআউট নেমে এসছে। যখনই ব্ল্যাকআউট নেমে আসে, তখন কি করলো, যত সাবস্টেশন গুলো আছে তারা নিজের এন্ডে সব ব্রেকার ফেলে দিল। তখন একটা প্ল্যানিং করা দরকার পড়ে, যে প্রথমে কোন কোন ব্রেকার অন করা হবে। প্রথম হচ্ছে রেলওয়েকে পাওয়ার দিতেই হবে। আর হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে পাওয়ার দিতে হবে। কারণ খাবার যদি একবার ফুড প্রসেসিং হচ্ছে, ওইখানে পাওয়ার চলে যাওয়া মানে পুরো একদম খাবার নষ্ট হয়ে যাবে। যেগুলো একদম এমার্জেন্সি সেক্টর, সেই সেক্টরগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সেই কটা সেক্টরের পাওয়ারকে প্ল্যানিং করে করে ওরা অন করবে, সেই লাইনগুলোকে, বাকি লাইন অফ রাখবে, দেখবে কতটা লোড, ততটা লোডের জেনারেশন করবে, গ্রিড করবে। এবার আস্তে আস্তে একটা একটা করে ডিমান্ড আবার একটা একটা করে বাড়াবে, এদিকে একটা একটা করে জেনারেটর বাড়তে থাকবে। এই টোটাল জিনিসটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে 1 সপ্তাহ লেগে যাবে। ওই 1 সপ্তাহ তোমার কোনো পাওয়ার থাকবে না। বলছো তুমি একবার কতটা ডেঞ্জারাস সিচুয়েশন। যদি এটা 100টা জেনারেটর হয়, সেই জন্য ভারতবর্ষে করা কি হয়েছে, 100টা জেনারেটর জায়গায় এখন কতগুলো জেনারেটর আছে, ধরো 1000খানা জেনারেটর করে দিয়েছে। এই 1000খানা জেনারেটর করে দেওয়ার সুবিধা কি, আগে যেটা একটা লোডটা, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, লোডটা কার ওপর, সবাই লোডটাকে সমানভাবে নিয়ে নেবে।
এবং এই লোডটা যে কার কতটা তুমি বলতে পারো যে স্যার যে এই সবার থেকে যে সমানভাবে চেয়ে নেওয়া হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে ইকুয়ালি, এটা কে করছে? এটা কেউ করছে না। এটা প্রকৃতির নেচার, এটা নেচার মানে এটা মানে নেচারের প্রপার্টি। এটা যদি অনেক জায়গা থেকে জলের সোর্স থেকে একটা জায়গায় জল যায়, সেখানে জলের ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে সবার থেকে সমানভাবেই জল যাবে। পাওয়ারটাও তাই। পাওয়ার যদি 1000খানা জেনারেটর গ্রিডে পাওয়ার দিচ্ছে, যে ডিমান্ডটা আসবে সেটা মিট করতে ওই 1000 জনের উপরই পড়বে। এবার যদি 21 গিগাওয়াটের ডিমান্ড থাকে, তাহলে 21 গিগাওয়াট ডিভাইডেড বাই 1000 জেনারেটর করো, দেখো সবার কাছে ডিমান্ডটা অনেক কম। এবার হয়তো 1000টা জেনারেটর আমাকে চালাতে হবে না, হয়তো 500টাকে চালালেই হবে, অল্প অল্প করে চালাবো, যার ডিমান্ড আবার আসবে দরকার আবার মিট আপ করে দেওয়া যাবে। এইটা হচ্ছে ব্যাপার। মানে স্যার পাওয়ার প্ল্যান্টের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। পাওয়ার প্ল্যান্টের সংখ্যাটা ওই জন্যই বাড়ানো হয়েছে, যাতে করে আমার এই লোডশেডিং, ব্ল্যাকআউট, এই চান্সটা যাতে কমপ্লিটলি রিমুভ করা যায়, সেই জন্যই পাওয়ার প্ল্যান্টের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের তখন দেশে। স্যার 500টা জেনারেটর যদি চলে তাহলে আর বাদ বাকি 500টা রিজার্ভে রাখা হয় তো? ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি 500টা জেনারেটর রিজার্ভে চলে বলা ভুল। যেটা করা হয়, 1000টা জেনারেটরই চলছে, সবাইকে 60% লোডে চালানো হয় প্রায়, ধরো আচ্ছা। এরকম ব্যাপারটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে 21 গিগাওয়াট যেটা বললাম, ভারতবর্ষের ডিমান্ড এখন 21 গিগাওয়াট নয়। আমি এটা 100টা পাওয়ার প্ল্যান্টের রেসপেক্টে 21 গিগাওয়াট আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়েছিলাম। এখন গিগাওয়াটের ডিমান্ড অনেক বেশি, কত সেটা তুমি দেখে নেবে, আমার ইয়েতে দেওয়া আছে, 1000 গিগাওয়াটের কাছাকাছি আছে প্রায়। না 300, 2000 কত সালে ইনস্টল ছিল? তো 382। 300, হ্যাঁ বললাম, ভুল বললাম। হ্যাঁ, ইনস্টল 382 গিগাওয়াট বোধহয়, ওটা ওই 200 গিগাওয়াটের কাছাকাছি পাওয়ার ডিমান্ড আছে আমাদের ভারতবর্ষে। 200 গিগাওয়াটের কাছাকাছি পাওয়ার ডিমান্ড আছে, তাতে যতগুলো জেনারেটর তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী ফেড করছে, এই হচ্ছে ব্যাপার। এবার তো এইগুলো হচ্ছে বিষয়। তোমাদেরকে যে জিনিসটা মেনলি বলা, মানে জাস্ট সিচুয়েশন গুলো একটু জাস্ট ভেবে নাও, যে যদি একটা জেনারেটর তার ডিমান্ড খুব অল্প সময়ের জন্য মিট করতে না পারে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ছেঁটে ফেলে দেওয়া হয়। এবং ছেঁটে ফেলে দেওয়া হয়, ওটা না হয় ঠিক আছে, বাকি পাওয়ার সিস্টেমটা হেলদি পার্টটা ওর থেকে বেঁচে গেল, কিন্তু যে ইউনিটটা বের করে দেওয়া হলো, অর্থাৎ যে ইউনিটটা তোমার আর গ্রিডে কন্ট্রিবিউট করতে পারলো না, যে গ্রিড থেকে বেরিয়ে গেল, একটা ইউনিট দুম করে গ্রিড থেকে বেরিয়ে যাওয়া মানে একটা কোম্পানির, একটা জেনারেটিং কোম্পানির প্রায় 2 কোটি টাকা ক্ষতি, ইনস্ট্যান্ট 2 কোটি টাকা ক্ষতি একটা জেনারেটর যদি দুম করে গ্রিড থেকে বেরিয়ে যায়। কোনো যন্ত্রাংশ নষ্ট হয় না, কিন্তু ওই যে তাকে একটা রেটেড কয়লা খাওয়ানো হচ্ছে, সেই রেটেড কয়লা খাওয়ার জন্য একটা প্রি প্ল্যান টাকা, তাকে টাকার একটা ইয়ে থাকে, অনেক কিছু জিনিস থাকে, সেইগুলোকে দেখে অপটিমাম জায়গায় নিয়ে আসতে একটা পাওয়ার প্ল্যান্ট চালানো হয়। তারপর যে দুম করে একটা মানে প্ল্যান্ট, যে হ্যাঁ এই পাওয়ার প্ল্যান্টটা আগামী 2 সপ্তাহ ধরে এত ইয়েতে রান করবে। তো সেইটা করার জন্য তোমার সেই অনুযায়ী ওটা চলছে। আচ্ছা, এটা আমি একটু বলে দিই জিনিসটা কি রকম। মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার জেনারেটর তাহলে কততে চালানো হবে, কি করে সেট করা হয়, সেইটা এবার একটু বলি। সেইটা হচ্ছে ইকোনমিক লোড ডিসপ্যাচ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এই বিষয়বস্তু এগুলো, সেইগুলো একটু খুলে বলি, সেইটাকে জানো, তাহলে পরের টপিকে যেতে পারবো। সেটা হচ্ছে কি বলতে গেলাম, লোড ডিসপ্যাচ। ধরো এই জেনারেটরটাকে ক্যাপাসিটি 200, ধরো 250 মেগাওয়াট ক্যাপাসিটি, তাকে কতই চালাবো, 198তে চালাবো নাকি 199 নাকি 210, কত মেগাওয়াটে চালাবো সেটা কে ডিসাইড করে দেয়? এবং বিষয়টা হচ্ছে এরকম যে সন্ধ্যেবেলায় আমরা সকালবেলা কি করি, সবাই ঘরে লাইট ফ্যান এসি চালাই না? ধরো সন্ধ্যের পর গরম বাড়লো, তখন সমস্ত বাড়িতেই লাইট জ্বলে ওঠে। তার মানে গোটা ভারতবর্ষের বুকে তুমি যদি লোড প্রোফাইল দেখো, তাহলে দেখবে ধরো এটা রাত 12টা, দিস ইজ ইয়োর টাইম স্কেল। এটা ধরো রাত 12টা AM, এটা ধরো সকাল 6টা AM, এটা ধরো দুপুর 12টা PM, এটা ধরো সন্ধ্যে 6টা PM, আর এটা ধরো 11টা 59 PM, তারপর আবার 12টা। ও আচ্ছা আচ্ছা, এখানে নিয়েছিলাম।
বেশ ঠিক আছে, থাক, মোটামুটি জায়গাটা ধরে নাও। ঠিক আছে, দেখা যাচ্ছে যে রাত 12টার দিকে আমাদের লোড খুব কম। সব রাত ম্যাক্সিমাম ভারতবর্ষের মানুষ রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে, ফ্যাক্টরি বন্ধ। সকাল 6টার দিকে একটু ডিমান্ড বাড়ে, দুপুর 12টার সময় গরম বাড়ার জন্য বাড়ে, সন্ধ্যে 6টায় আচমকা লোডটা বেড়ে যায়। 6টা থেকে 11টার করে, এবার তারপর 12টার দিকে আবার কমতে কমতে থাকে, দিয়ে আবার এই জায়গায় চলে আসে। ধরে নাও এটা আমাদের ভারতবর্ষের বুকে লোড প্রোফাইল। এই পিক ডিমান্ডটা মনে করো 250 গিগাওয়াট, আমি এক্সাম্পল নিলাম। পিক ডিমান্ডটা মনে করো 250 গিগাওয়াট, whereas this is somewhere like 250, 125, 75, ধরো 80, ওই 60 গিগাওয়াট মতো। ধরো এরকম একটা সিচুয়েশন। তো প্রশ্ন এটাই হচ্ছে যে স্যার সারাদিনে এমনও চলছে যে কখনো 60 গিগাওয়াটের ডিমান্ড, আবার কখনো 250 গিগাওয়াটের ডিমান্ড, মানে 200 গিগাওয়াট, যদি এতটা হয় না, আমি একটু বেশি লিখেছি এটা, আমি এতটা হয় না, ধরো এটা 100 গিগাওয়াট মতো হবে। তো সারাদিনে ধরো হতেই পারছে যে তোমার এই ভ্যারিয়েশনটা কতটা, না ভ্যারিয়েশন হচ্ছে 150 গিগাওয়াটের ভ্যারিয়েশন আছে। তার মানে সারাদিন ধরে এই যে যত করে 1000 নাম্বারস অফ পাওয়ার প্ল্যান্টস চলে, তাহলে সারাদিনে এই 150 গিগাওয়াটের ডিমান্ডটা নিশ্চয়ই সবাই সন্ধ্যেবেলায় সবাইকে রেটিং বাড়াতে হয়, আবার রাত্রেবেলা কমে ফেলতে হয়। তাহলে যে এতটা গিগাওয়াটের ডিমান্ড আছে, তারা কি করে বোঝে যে আমাকে সকালবেলায় এতটাই চালাতে হবে, দুপুর 12টায় এত গিগাওয়াটে চালাতে হবে, এটা সন্ধ্যাবেলা এত গিগাওয়াটে চালাতে হবে, এগুলো কি করে বোঝে? এর উত্তরটা হচ্ছে যে একটা পাওয়ার জেনারেটিং কোম্পানি কি করে, সে বিগত 20 বছরের পুরনো ডেটা দেখে নেয়, স্ট্যাটিস্টিক্স, এগুলো হচ্ছে পুরো স্ট্যাটিস্টিক্সের উপর জিনিসটা দাঁড়িয়ে আছে। বিগত প্রিভিয়াস পাস্ট 20 ইয়ার্সের ডেটাও দেখে নেয়। সে 20 ইয়ার্সের ডেটা দেখে নেয় যে 20 ইয়ার্স ধরে গরমকালে, ধরো 20 ইয়ার্স ধরে, আজকে তারিখ কত, ধরো 28। 28, তো 28শে মে, প্রিভিয়াস 20 ইয়ার্স 28 মে তারিখটায় গোটা ভারতবর্ষের বুকে কত কত ডিমান্ড ছিল। ইনফ্যাক্ট আমি যদি ডিভিসি কোম্পানির মালিক হই, আমার কাছে কত কত ডিমান্ড ছিল, বা কত কত ডিমান্ড, অ্যাকচুয়ালি ডিভিসি নয়, মানে এটা টিসিএল যারা ট্রান্সমিশন করছে তারাই মেন ডিমান্ডটাকে জানে কত। তো ওর দেখে না যে আমার কাছে কতটা পাওয়ারের ডিমান্ড ছিল দেশের কাছে। তো সে দেখলো যে আমার সেই সময় এত ডিমান্ড ছিল, বিগত 20 বছরের ডেটা দেখছে, তারা একটা অ্যাভারেজ করে নেয়, টেম্পারেচারের সঙ্গে ট্যালি করে যে গত বছর বেশি গরম পড়েছিল নাকি এবছর বেশি গরম পড়ছে, এবছর লোক কি বেশি এসি চালাচ্ছে, এর একটা বিশাল বড় স্ট্যাটিস্টিক্স রয়েছে। সেই স্ট্যাটিস্টিক্সই সত্যি কথা বলে দেয়। সেই স্ট্যাটিস্টিক্স থেকে যে আউটপুট বেরিয়ে আসছে, যে ধরো যে 28শে মে তারিখে তোমার লোড প্রোফাইল হচ্ছে এরকম যে রাত 12টার সময় ডিমান্ড থাকবে 102 গিগাওয়াট, সকাল 6টার সময় ডিমান্ড থাকবে 150 গিগাওয়াট, দুপুর 12টার সময় ডিমান্ড থাকবে 175 গিগাওয়াট, সন্ধ্যে 6টার সময় ডিমান্ড থাকবে ধরো 220 গিগাওয়াট। এই 28 মে তারিখে বিগত 20 বছরের হিস্ট্রি থেকে অ্যাভারেজ করে এরকম একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়ে আসবে। আর এটা বলতে পারো যে আমাদের সৃষ্টিকর্তার আশীর্বাদ, স্ট্যাটিস্টিক্স একটা এমন সাবজেক্ট, এমন বিদ্যা, যে কিন্তু কখনো ফেল করে না। স্ট্যাটিস্টিক্স কোনো দিন ফেল করে না, এটা নেচার, এটাও একটা প্রকৃতি, মানে নেচারের প্রপার্টি, যে স্ট্যাটিস্টিক্স যা কথা বলে দেয়, তুমি 28শে মে তারিখে তাকিয়ে দেখবে এইরকম ডিমান্ডই আসবে, আসতে বাধ্য। যদি তার মানে প্রত্যেকটা ডেট ধরে ধরে এরকম করে করা তো একদম, এবং প্রত্যেকটা ডেট, মানে আজকেরটা আজকে করে না, আজকের ডেটে যে এই স্ট্যাটিস্টিক্স গুলো নিয়ে আলোচনা করছে, মানে ক্যালকুলেশনে বসেছে, সে কবেকার কাজ করছে না, আগামী 3 মাসের মাথায়, অর্থাৎ 3 মাসের লোড শিডিউলিং হয়েই আছে। এই 3 মাস পরে, মানে 3 মাস আগে থেকেই লোড, এই স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন গুলো করা হয়ে যায়, এবং সেই ক্যালকুলেশনটা করে ও বাকি পাওয়ার প্ল্যান্ট জেনারেশন কোম্পানিকে বলে দেয়, তুমি আমাকে এত দেবে, তুমি আমাকে এত দেবে, তুমি আমাকে এত দেবে, তুমি আমাকে এতটা দেবে, তুমি আমাকে এতটা দেবে, সব একদম প্রোফাইল 3 মাস আগে থেকে সবকিছু সিলেকশন হয়ে যায়। আজকের ডেটে দাঁড়িয়ে যে ক্যালকুলেশন গুলো হচ্ছে, সেগুলো আগামী 3 মাসের মাথায়। আর ওটা স্যার একদম অ্যাকুরেটই হয়? একদম অ্যাকিউরেট হয়, আমি বলছি না, এইটা হচ্ছে আমাদের একদম সৃষ্টিকর্তার আশীর্বাদ, যা দেয় একদম অলমোস্ট অ্যাকুরেট হয়। 102 এর জায়গায় হয়তো 103 হতে পারে, 103 হতে পারে, বা 104 হতে পারে, খুব একটা হেরফের হয় না। যেটুকু যা হেরফেরের চান্সেস থাকে, ওই 1000খানা পাওয়ার প্ল্যান্ট নিজেরাই মিট আপ করে দেবে। কিন্তু আমাকে তো এটা জানতে হবে যেটা 100-র কাছাকাছি নাকি 200-র কাছাকাছি, সেইটা ওই 20 বছরের তোমার স্ট্যাটিস্টিক্স থেকে বেরিয়ে চলে আসে।
অবাক করা ব্যাপার, মানে স্ট্যাটিস্টিক্স একটা এত বড় আশীর্বাদ সাবজেক্ট না, যারা স্ট্যাটিস্টিক্স পড়ে তারা জানে যে এ একদম মানে যা কথা বলে সেটা মিলে যেতে বাধ্য। তোমরা প্রবাবিলিটির অঙ্ক করেছো, তাস তাস অঙ্ক করেছো, যে একটা তাস যদি টানা হয় সেটা ধরো তোমার ডায়মন্ড হওয়ার চান্সেস কত, এই অঙ্কগুলো করেছো তো? প্র্যাকটিক্যালি কখনো করে দেখেছো? যদি না করে থাকো তুমি করে দেখো বাড়িতে। টসটাই প্র্যাকটিক্যালি করেছি। হ্যাঁ, টস করে না, টস টসটা প্র্যাকটিক্যালি করেছো, মিলেছে মিলেছে হ্যাঁ, হাফ হাফ করে মিলেছে, মিলবেই মিলবে, মিলবেই মিলবে। ওই যে প্রবাবিলিটি অঙ্কগুলো করেছো এগুলো একটাও মিথ্যা নয়, প্রত্যেকটা প্রশ্নের যা উত্তর আছে তুমি প্র্যাকটিক্যালি করে দেখো, ওটাই বেরোবে উত্তর। স্ট্যাটিস্টিক্স একটা এমন একটা সাবজেক্ট। এবং জেনে রাখো যে ওরা এই যে শিডিউলিংটা করছে, এই শিডিউলিংটা সামান্য স্লাইট হেরফের হতে পারে যদি না আগে থেকে কোনো পাকামো কেউ করে থাকে। যে পাকামোটার কথা আমি একটু আগে বললাম, আমি আর নাম করবো না, তো জেলও হতে পারে আমার, সোশ্যাল মিডিয়া মনিটর হচ্ছে। আমি ব্যাপারটা ধরতে পারছো জিনিসটা কি বলছি? তো সেই কারণেই এত কষ্টের পরিশ্রম একটা অলরেডি জিনিসটা করা থাকে, সেই অর্ডারে একটা পাওয়ার প্ল্যান্টগুলো চলে। এবং একটা পাওয়ার প্ল্যান্ট যেরকম এই যে গিগাওয়াটের ডিমান্ডটা, এই গিগাওয়াটের ডিমান্ডটা হচ্ছে একটা ট্রান্সমিশন কোম্পানি দেখলো যে আমার কাছে এই গিগাওয়াটের ডিমান্ড আছে, সেই ট্রান্সমিশন কোম্পানি কি করবে, ও ধরো 7টা কোম্পানির থেকে ও পাওয়ার কেনে। কোন কোন কোম্পানি থেকে পাওয়ার কেনে? ধরো রিলায়েন্স পাওয়ার, আদানি পাওয়ার, তোমার এনটিপিসি, ডিভিসি, এত এত জেনারেটিং কোম্পানি আছে, তাদের থেকে পাওয়ার কেনে। এবং এই কোম্পানিটা কি করে, ওখানে অনেক স্ট্যাটিস্টিক্সের লোক বসে আছে, ওদের কাজ হচ্ছে কোন কোম্পানির পাওয়ারের কি দাম। রিলায়েন্স পাওয়ারের পার ইউনিটের দাম মনে হয় 2 টাকারও কম, আমি যেটা এককালে শুনেছিলাম। সরকারি কোম্পানি থেকে বেসরকারি কোম্পানির দাম বোধহয় একটু কম পাওয়ার বিক্রি করার ইয়েটা। তো যাই দামে ওরা পাওয়ার কেনে, সে দেখে নেয় যে আমার কার কাছ থেকে কতটা কিনলে আমার প্রফিট আছে। হ্যাঁ, এটা ওটা দেখে নেয় পুরো একদম, যে আমার এর কাছ থেকে এতটা কিনবো, তাহলে এই যে 102 গিগাওয়াটটাকে ভাগ করে নেয় যে এর কাছ থেকে এতটা কিনবো, এর কাছ থেকে এতটা কিনবো। এবার রিলায়েন্স পাওয়ার দেখলো যে ওর কাছে গিগাওয়াটের ডিমান্ড এসেছে, ধরো গিগাওয়াটের, ধরো ওর কাছে 10 গিগাওয়াটের ডিমান্ড এসছে, 10 নয় ধরো 11 গিগাওয়াটের ডিমান্ড এসছে। রিলায়েন্স দেখলো যে ওর কাছে 11 গিগাওয়াটের ডিমান্ড এসছে। এবার রিলায়েন্স কি দেখবে, যে কোন কোন পাওয়ার প্ল্যান্ট থেকে আমি ওকে পাওয়ার দিচ্ছি। যদি যে পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার দিচ্ছে সেখানে যদি টোটাল 20খানা ইউনিট চলে, তাহলে প্রত্যেকটা 20খানা কি ধরো 40খানা ইউনিট চলে, তাহলে ও আবার এই গিগাওয়াটটাকে ওই 40 দিয়ে ভাগ করে। এবং ওর কাছেও বিভিন্ন রকম পাওয়ার প্ল্যান্ট আছে, কোনো পাওয়ার প্ল্যান্ট নতুন, কোনো পাওয়ার প্ল্যান্ট পুরনো। যারা নতুন তাদেরকে সেগুলো একটু বেশি ইকোনমিক্যাল, পয়সা বাঁচে ওগুলো একটু। তো সে আবার ওইগুলো নিয়ে ক্যালকুলেশন করতে বসে যে আমার যতটা গিগাওয়াটের ডিমান্ড এসছে, তাহলে সেটা অনুযায়ী এই পাওয়ার প্ল্যান্টটাকে কত গিগাওয়াটে চালাবো, এটাকে কত মেগাওয়াটে চালাবো, এটা কত মেগাওয়াটে চালাবো। এইরকম করে করে সবাই লোড শিডিউলিংটা করে ফেলে 3 মাস আগে থেকে। 3 মাস নয়, বোধহয় 2 মাস, 3 মাস বা 2 মাস এরকম একটা হবে, লোড শিডিউলিং গুলো করে ফেলে। সেই অর্ডারে পাওয়ার প্ল্যান্টটা চলে। এবং যিনি অপারেটরের এন্ডে, অপারেটরের ডায়েরি খুলে দেখলো যে আজকে 28 মে তারিখে আমাকে একটা ইয়েকে, আমার যে 28 মেগাওয়াটে ধরো 200-250 মেগাওয়াটের একটা ইউনিট আছে, সেই ইউনিটে যে অপারেটর মানুষটি বসে আছেন, উনি দেখেছেন যে আমাকে যে শিডিউল দেওয়া হয়েছে ওকে দেওয়া থাকে এই 28 মে, তো 28 মে তারিখে সকাল 6টা, 6টা 30-এ, 7টা, 7টা 20-তে, 7টা 40-এ, একটা টাইম ইন্টারভ্যালে পুরো দেওয়াই থাকে যে কত 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 মেগাওয়াটে চালাতে হবে পাওয়ার প্ল্যান্টটাকে। এবং ওর হাতে কি আছে, ওর হাতে শুধুমাত্র আছে ওই দুটো, মানে মেন আছে কয়লার ইঞ্জেকশনটা মেনলি। তাহলে যতটা হবে 7টা 20, 7টা 40, 7টা, ওর মানে লোড প্রোফাইল অনুযায়ী ও শুধু পাওয়ার প্ল্যান্টে কটা কমেন্ট দিয়ে দেয়। ও কম্পিউটার সামনে মাউস ধরে বসে আছে, সবকিছু কম্পিউটার অপারেটেড, তো জাস্ট ও এই অনুযায়ী টাইম দেখে দেখে যে কোনটাকে কত কমেন্ট দিলে সেটা অত মেগাওয়াটে চলবে, সেই লোডটুকু করে দেয়। এবার ধরো 7টা 40-এ এই মুহূর্তে লোড শিডিউল হয়ে আছে যে এই পাওয়ার প্ল্যান্টটা সেই মুহূর্তে 185.6 মেগাওয়াটে চলবে। তো সেই রকম কমেন্ট দিয়ে রেখেছে, চলছে। এবার আচমকা এটা তো একটা জাস্ট অ্যাব্রাপ্ট, এবার ধরো আচমকা লোড ডিমান্ড তো একটু একটু স্লাইড হবেই এদিক ওদিক, যেটাই হচ্ছে সেটাই অতগুলো পাওয়ার প্ল্যান্টের কাছে এমন এফেক্ট আসছে, এর কাছেও এফেক্ট আসছে। এর কাছেও ধরো যেটা 185-তেও শিডিউল করেছিল, সেটা হয়তো ডিমান্ডটা চলে এসছে 187, তার মানে 2 মেগাওয়াট বাড়াতে হবে। সেই 2 মেগাওয়াট বাড়ানোর জন্য ওকে আর মাউস ক্লিক করতে হবে না, ওই 2 মেগাওয়াট বাড়ানোর জন্য স্টিমের ইনজেকশন,
এই ইত্যাদি জিনিসগুলো পাওয়ার প্ল্যান্ট নিজে নিজেই বাড়িয়ে নেবে। কিন্তু যদি এমন অবস্থা চলে আসে যে হাত দিয়ে সামাল দেওয়ার বাইরে, অর্থাৎ অটোমেটিক সিস্টেম কাজ করতে পারবে না, সেখানে মানুষকে হাত দিয়ে যতটা পারা যায় কষ্ট করতে হবে। যদি কোনোদিন খুব ঝড়ঝাপটা চলে, টার্বুলেন্স চলে, সেই সব দিনগুলোতে কিন্তু পাওয়ার প্ল্যান্টে যারা বসে চাকরি করছেন তারা এমনও দিন যায় মাউস থেকে একবার হাত সরাতে পারেন না, তাদের টয়লেট পেলেও টয়লেট তারা যেতে পারেন না, এমন সিচুয়েশন তৈরি হয়। মানে যে কোনো মুহূর্তে এদিক থেকে ওদিক কিছু একটা হয়ে যাবে, তাকে মাউস ক্লিক করে সঙ্গে সঙ্গে কমেন্টটা দিতে হবে। মানে অটোমেটিক সিস্টেম যদি ওটাকে বাড়াতে না পারে তখন ওই মানুষটার উপর দায়িত্ব আসে। তিনি যদি কোনো একটা ভুল করে ফেলেন, তার ছোট্ট একটা ভুলের মাউসের ক্লিকের জন্য মানে ওই দিন তাকে 5 সেকেন্ডের মতো কোনো একটা ডিসিশন নিতে হয়। সেই ডিসিশন নিতে তার যদি ভুল হয়, তিনি যদি অন্য কোনো জায়গায় ক্লিক করে দেন বা কোনো কমেন্ট বেশি দিয়ে ফেলেন, কম দিয়ে ফেলেন, তার জন্য দুম করে এই পাওয়ার প্ল্যান্টটা, এই যে যেটুকু পাওয়ার দিচ্ছিল, ঝট করে ইউনিটটা বেরিয়ে গেল। যেই ইউনিটটা বেরিয়ে গেল তখন তার গোটা শরীর ফ্যাকাসে হয়ে যায়, শীত দাঁড়াবে, তার ঠান্ডা স্রোত নেমে যায়। কেন? তার জন্য কোম্পানি 2 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। তাকে ডাকা হবে, ডেকে এরকম বিরাট বড় টেবিল, সব চারদিকে সব হাই ফাই লোকজন বসে আছে, তাকে মাঝখানে বসে সবাই মিলে চার্জ করবে, কেন এরকম করেছো। তার বসেরা এমন ঝাড় দেবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে জল থেকে ওই তাকে রুম থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য ওই কোম্পানি 2 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। ইমাজিন হাউ মাচ, মানে এই পাওয়ার প্ল্যান্টে চাকরি করার কতটা ডিফিকাল্টি। প্রত্যেকটা মানুষের উপরে এই ধরনের চাপটা কিন্তু আলটিমেটলি আসতো আগে, কিন্তু এখনকার সরকার যেটা করছে, তারা কি দেখেছে যে না, এত এই লোডশেডিংও কমাবো আর ওই সমস্ত মানুষগুলোর উপর চাপও কমাবো। টোটালটা করার জন্য নাম্বার অফ পাওয়ার প্ল্যান্ট এবং তার সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে, যাতে এই মানুষগুলোর উপর এই যে চাপটা, সেই চাপটা যতটা সম্ভব কমে যায়। বোঝা গেছে? আমি যতটা বলছি গল্পের আকারে, বাস্তব পরিস্থিতি তার থেকেও ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে তার থেকেও জটিল এবং কমপ্লেক্স এবং সবকিছু নিয়ে। তো জেনে রাখো এটাই, জাস্ট আমি হালকা হালকা আভাসে এগুলো ব্যাপারটা বলছি, তোমরা জিনিসটাকে মাথার কনসেপ্টটা শুধু ঢুকিয়ে নাও যে অ্যাকচুয়ালি জিনিসটা কতটা কমপ্লেক্স। তোমাদেরকে সিলেবাসে যেটা আছে জানতে হবে, সেটা হচ্ছে এই যে বলেছিলাম 185-তে লোড শিডিউল করেছিল, হয়ে গেল 187। তাহলে এই যে 2 মেগাওয়াটের ডিমান্ডটা চলে এলো, সিস্টেম কি করে ওটাকে নিজে নিজে মিট করবে? সেই টেকনোলজিটা তোমাদের সিলেবাসের আন্ডারে আছে, যেটাকে আমি বলছিলাম স্পিড গভর্নিং সিস্টেম, যেটা আমি পরের দিন বলবো। ওই স্পিড গভর্নিং সিস্টেমটা পড়লে তোমরা অনেকটা বুঝতে পারবে যে একটা জেনারেটর কি করে তার নিজের ডিমান্ডটাকে, যখনই তার কাছে ডিমান্ড আসছে সে ডিমান্ড সাপ্লাই দিয়ে দেয়, আবার যখনই ডিমান্ড কমে যাচ্ছে ও আবার নিজের এন্ডে ডিমান্ড কমিয়ে নেয়। এই যে অটোমেটিক কন্ট্রোলটা ও কিভাবে নিজে নিজেই অ্যাচিভ করতে পারে, সেই টেকনোলজি তোমাদেরকে পরের দিন পড়াবো আমি। ঠিক আছে? আচ্ছা, ডিমান্ডটা এত এসেছে, এটা কিভাবে বুঝবে? আর আচ্ছা, ডিমান্ডটা ডিমান্ডটা যে হ্যাঁ এসেছে কিভাবে বুঝবে? অ্যাকচুয়ালি ওটা তো বুঝতেই, ওকে ডিটেক্ট করতে হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা বুঝতেই পারা যায় না। একটা দেখেই বোঝার উপায়, ফ্রিকোয়েন্সিটা কি রেটে ফল করছে সেইটা। কম্পিউটার সিস্টেম এতটাই অ্যাডভান্সড, মানে এখন কম্পিউটার এসে গেছে, কম্পিউটার আসার জন্য কম্পিটিশন সিস্টেম এতটাই অ্যাডভান্সড, ও 1 মিলি সেকেন্ডের মধ্যে ডিটেক্ট করতে পারে যে ফ্রিকোয়েন্সি ফল করতে যাচ্ছে কি যাচ্ছে না, তার আগে অ্যালার্ম বেজে উঠবে। সিস্টেম নিজে নিজেই মানে মানে এতটাই ওরা অ্যাডভান্সডলি দেখতে পায় জিনিসটাকে। মানে বুঝতে পারছো তো? মানে আমি আগেই বলছি, আমাদের ব্রেনের প্রসেসর ক্লক ধরো 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড ইটস ওকে, বা 500 মিলি সেকেন্ডের প্রসেসর ক্লক, কিন্তু কম্পিউটার চলছে গিগাহার্টজ রেঞ্জের প্রসেসরে। আমাদের কাছে যেটা 1 সেকেন্ড, একটা কম্পিউটারের কাছে সেটা 1 বছর। একটা কম্পিউটারের কাছে ওটা 1 বছর। এই কনসেপ্টটা ক্লিয়ার হবে সামনের সেমিস্টার আমি যখন মাইক্রো প্রসেসর পড়াবো, তখন খেয়াল করবে। মাইক্রো প্রসেসর পড়া থেকে ওখানে পুরো বুঝতে পারবে। আমাদের কাছে এটা 1 সেকেন্ড, একটা কম্পিউটারের কাছে এটা 1 বছর সময়। তা আমরা 1 সেকেন্ডের মধ্যে বুঝতে পারি যে ফ্রিকোয়েন্সি ফল করবে কি করবে না, একটা ধরতে পারছি না, ওরা 1 বছরের মধ্যে তো ধরেই ফেলবে একটা কম্পিউটার। ওর কাছে তো অনেক সময়, ওটা ও বুঝতেই পেরে যাবে যে জেনারেটরের মানে এন্ডের চাপটা আসছে কি না আসছে, তার আগে একটা কম্পিউটার বুঝে যাবে। সেই রকম বুঝে ও যা করার করে দেবে। এখন ওটা হয়েছে। আর স্পিড গভর্নিং সিস্টেম তোমাদের যেটা পড়াবো সিলেবাসে আছে, ওইটা পড়ার সময় তুমি বুঝতে পারবে যে সিস্টেমটা কিছু বোঝার আগেই নিজেকে নিজে ঠিক করে ফেলবে, বোঝার দরকারই নেই, ঠিক করবেই করবে। আর যদি বুঝতে পারো যে, তবেই তুমি বুঝতে পারবে যদি সিস্টেমটা ফেল করে যায়, অর্থাৎ যদি সে তার ডিমান্ড মিট না করতে পারে, তখন থেকে ফ্রিকোয়েন্সি কমে আসছে, তখন দেখলে তুমি গ্রিড থেকে ওটা ইউনিটটা বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? তখন দেখলে ফ্রিকোয়েন্সি এই জায়গায় ফল করে গিয়ে সরে গেছে ও।
মানে নিজে দিতে পারেনি, ও নিজে সরে গেছে। কিন্তু তার আগে ও যে ডিমান্ডটা মিট করছে, এই যে ডিমান্ডটা আসছে, ডিমান্ডটা সমস্ত মিট করে ফেলছে, আবার কমে যাচ্ছে, আবার গিয়ে করছে। অর্থাৎ দুটো হাতকে ধরো আমার, এই হাতটার কাজ হচ্ছে একে পুশ করা, আর এই হাতটার কাজ হচ্ছে এদিক থেকে ব্যাক থ্রাস্ট আসা। এটা ডিমান্ড, এটা তোমার জেনারেশন, এরকম জায়গায় রয়েছে। ঠিক আছে, এবার ডিমান্ড ধরো বাড়ছে, ডিমান্ড যেই বাড়ছে এদিকটা থেকে জেনারেশনটা ওটাও বাড়ছে, এ বাড়লো তো এও বাড়লো, এর পজিশনটা সরলো না। আবার এ কমে গেল তো এও কমে গেল, দেখো পজিশনটা সরবে না। আমি দুটো হাতকে যদি সেম ভাবে দুই থেকে টানি, কমবে না। সেম ভাবে ঠেলি, কমবে না, জায়গার পজিশন চেঞ্জ হবে না। এ বাড়ালে ও বাড়ছে, ও কমালে ও কমছে, টেনে ধরে রেখেছে। পার্টটা স্যার ইন্টারনালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। ইন্টারনালি নিজে নিজে হয়ে যায়, নিজে ইন্টারনালি নিজে ক্যান্সেল আউট হয়ে যায়, তুমি বাড়ি থেকে বুঝতেই পারবে না। সেই টেকনিকটাই তোমাদের পরের দিন পড়াবো যে কিভাবে ওটা অ্যাচিভ হচ্ছে। অর্থাৎ জেনারেটরের ওই যে টারবাইনটার স্পিডটা কি করে ওই জায়গায় ফিক্স রেখেছে, স্টিমের বাড়া কমা ইনজেক্ট করে কি কি করে করেছে, সেটা পরের দিন পড়াবো। ওইটা হচ্ছে স্পিড গভর্নিং সিস্টেম, ওটা ওখানেও আছে, ওটা হাইডেলেও রয়েছে। হাইডেল পাওয়ার প্ল্যান্টে ওই একই জিনিস আছে। হাইডেল কেন, সব জায়গাতেও ওই জিনিসটাই রয়েছে। এবার যত এখন মডার্ন আরো অ্যাডভান্স রয়েছে, আগে ওটা পুরো মেকানিক্যাল ছিল, এখন হয়ে গেছে ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটারাইজ সিস্টেম। এখন মানে অনেক অ্যাডভান্সলি জিনিসগুলো ঠিকঠাক করে দেয়, মানুষকে এখন খুব বেশি হাত দিতে হয়ই না সিস্টেমে, যতটা পারে ওটা নিজেরাই যা করা করে দেয়। এবার একদম যদি করতে না পারে সেটা আর কিছু করার নেই। তো এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, এটা ইকোনমিক্যাল পয়েন্ট থেকে জেনে রাখো, একটা পাওয়ার প্ল্যান্টের যা ক্যাপাসিটি, ধরো 100% ক্যাপাসিটি, ওকে আমি যদি 60% লোডে চালাই, মানে ধরো তার 200 মেগাওয়াট তার ক্যাপাসিটি, আর 260% কত হচ্ছে 120, আমি তাকে চালাচ্ছি 120 মেগাওয়াটে। এটা কিন্তু ওই কোম্পানিটার ক্ষতি। দেখা যা হয়তো যাবে যে পাওয়ার প্ল্যান্টটা যেভাবে তৈরি, তাকে যদি 80% টু 85% লোডে চালাও, তাহলে তোমার সব থেকে বেশি প্রফিট হয়। হবেই না, এর তো একটা মানে সাধারণ ঘটনা। আমি 3 কিলোওয়াটের একটা জেনারেটর এনে তা দিয়ে 500 ওয়াটের লোড চালাচ্ছি, আমার তো তেল বেশি খরচা হবেই। যার যার লোড ডিমান্ড তাকে মোটামুটি 85% লোডে তুমি যদি চালাতে পারো, ইটস ওকে, তাহলে প্রফিটটা সব থেকে বেশি হয়। সেই কারণে এখন সমস্ত পাওয়ার প্ল্যান্টে, যেহেতু ইন্ডিয়ার গভর্নমেন্ট দেখেছে যে ইন্ডিয়া একটা এত হিউজ বড় কান্ট্রি, পাওয়ার ডিমান্ড এতটাই বেশি, যখন তখন ইন্ডিয়ান গ্রিড এমনি স্টেবল নয়, ইন্ডিয়ান গ্রিডকে যতটা পারা যায় স্টেবল করার জন্য নাম্বার অফ জেনারেটরিং স্টেশন সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে। যে ফিগারটা তোমাদের প্রথম দিন দেখিয়েছিলাম, যে দেখো কত কত পাওয়ার প্ল্যান্টের সংখ্যা এখন বেড়ে গেছে একটাই কারণে, গ্রিডটাকে স্টেবল রাখতে গিয়ে। কিন্তু গ্রিডটাকে স্টেবল রাখতে গিয়ে কি হচ্ছে, আমরা পাওয়ার প্ল্যান্টগুলোকে 60% লোডে চালাচ্ছি, 40% জায়গা তাদেরকে এক্সপ্যানশনের জায়গা রেখে দিচ্ছি, যেন তারা মিট আপ করে জায়গাটাকে ঠিক রাখতে পারে, যাতে গ্রিড ফেলিওর না হয়ে যায় বা ব্ল্যাকআউট না হয়, লোডশেডিং না হয়। যে কারণে এখন লোডশেডিং কমে গেছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা পাওয়ার স্টেশনগুলোতে তাদেরকে সব 60% লোডে চালানো হয়, এবং ধরো 4টে ইউনিট, একটা ইউনিট বন্ধ হয়ে পড়ে থাকে ইত্যাদি কারণের জন্য। আবার কয়লা দাম ওদিকে বেড়েছে, সেই কারণের জন্য পাওয়ার প্ল্যান্টগুলির অবস্থা কিন্তু সত্যি কথা বলতে একটু ডাউনের দিকে। অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করবে, তাদের ইকোনমিস এখন অনেক ডাউন। এটা কিছু করার নেই, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে, ইন্ডিয়া গভর্নমেন্টকেও দোষ দেওয়া যায় না, কারণ তারা সেই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য ওই জিনিসটা করেছে। তো এখানে তো কারো কিছু করার নেই, তাই না? এটা একটা বিষয়। তো যাই হোক, এখান থেকে বলো, এখানে আর কিছু কি জিজ্ঞাসা আছে একটু বলো। স্যার বলো। হ্যাঁ, বলছি যে স্যার, যখন স্যার লোডটা বেড়ে গেছে তখন মানে ওই পাওয়ার প্ল্যান্টের উপর মানে সমানভাবে চাপটা পড়ছে। হ্যাঁ, তখন তো স্যার মানে ওকে তো একটু মানে বেশি স্পিডে ঘুরতে হবে। না, বেশি স্পিডে ঘুরতে হবে না, বলি আগে, বেশি স্পিডে ঘুরতে হবে না, ঠিক আছে? আমি জিনিসটা একটা তাহলে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি ব্যাপারটা কি। বেশি স্পিডে ঘুরতে হবে না, এই জিনিসটা হচ্ছে এরকম, দেখো, ধরো এইটা হচ্ছে ন্যাশনাল গ্রিড, একদম ন্যাশনাল গ্রিড, ধরো একটাই ইন্ডিয়ান গ্রিড এটা, ঠিক আছে? এই গ্রিডের কাছে ডিমান্ড এসেছে ধরো এই মুহূর্তে 100 গিগাওয়াট, ঠিক আছে? তাহলে ইন্ডিয়ান গ্রিড পাওয়ার প্ল্যান্টগুলির কাছে কত ডিমান্ড চাইবে? পাওয়ার তো স্টোর রাখা যায় না, তাহলে জেনারেশনও করতে হবে 100 গিগাওয়াট,
এই মোমেন্টে, ঠিক আছে? যতটা ডিমান্ড ঠিক ততটাই যদি জেনারেশন হয় এক্স্যাক্ট, যদি এই দুটো এক্স্যাক্টলি ইকুয়াল হয়, দেন ইওর সিস্টেম ফ্রিকোয়েন্সি উইল বি 50 হার্জ। ধরো গিগাওয়াট আছে, 100 গিগাওয়াট ডিমান্ড আছে, বাট জেনারেশন হয়ে যাচ্ছে 99 গিগাওয়াট, দেন ফ্রিকোয়েন্সি উইল বি ফল ডাউন টু 48 হার্জ প্রায়। ফ্রিকোয়েন্সি তখন কমে যাবে, কারণ কি ডিমান্ড বেশি জেনারেশন কম, তাহলে জেনারেটরগুলো তো সবার স্পিড কমে গেছে, ঠিক? সবারই স্পিডটা কমে গেছে। আর সবাই যদি, যেহেতু লোডটা একই সঙ্গে সবার উপর ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি ওই যে স্পিড কমে যাওয়ার ব্যাপারটা, সবাই ভারতবর্ষের বুকে ওই যতগুলো জেনারেটর চলছে সব কটা জেনারেটরই একই সঙ্গে কমে গেল, একই সঙ্গে কমে গেল, কমে গিয়ে 48 হার্জে রাখলো, ঠিক আছে? যদি এমন হয় জেনারেশন যা বেশি তার থেকে একটু জেনারেশন বেশি হয়ে যাচ্ছে, 100 গিগাওয়াটের ডিমান্ড অর্থাৎ 101 গিগাওয়াট জেনারেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সি তুমি দেখেই বুঝতে পারবে, তোমার বাড়িতে যে এনার্জি মিটার আছে ওখানে টিপে টিপে ফ্রিকোয়েন্সি দেখা যায়, ফ্রিকোয়েন্সি দেখেই তুমি বুঝতে পারবে যে কতটা ভারতবর্ষের বুকে কতটা জেনারেশন আর কতটা ডিমান্ড, কতটা মিট আপ হয়েছে, এইটা হচ্ছে বিষয়। এবং এইটা করতে গিয়েই এই ডিমান্ডের মানে যেটা মেটার, ধরো শিডিউল যা আছে এবং যা করতে পারছে দুটোর মধ্যে ব্যালেন্স করতে গিয়ে সমস্ত পাওয়ার প্ল্যান্টারই চেষ্টা করে 50 হার্জের কাছাকাছি রাখতে। 50 হার্জের থেকে যদি কমে যায় না, যখন লেস দ্যান 50 হার্জ হয়ে যায়, তখন কি পাওয়ার প্ল্যান্টরা জেনারেশন করতে পারছে না, ঠিক? পাওয়ার প্ল্যান্টরা জেনারেশন করতে পারছে না, ওরা নিশ্চয়ই কম জেনারেশন করছে, তখন ওরা পেনাল্টি খায়, তখন ওদের কাছে টাকা, ওরা পেনাল্টি খেয়ে যায়। মানে টাকা পয়সার একটা হিসাব আছে এখানে, পাওয়ারের একটা বিশাল বড় মার্কেট আছে, যেমন আমাদের শেয়ার মার্কেট আছে, তার থেকে বড় আছে ইন্ডিয়ান পাওয়ার মার্কেট। সেই পাওয়ারের প্রত্যেকটা কোম্পানি কেনা বেচার হিসেব চলছে, সেখানে সবার শেয়ার ফল ডাউন আপ ডাউন সব হচ্ছে, তো তার সে পেনাল্টি খেয়ে যাবে। আবার এটা হচ্ছে ট্রান্সমিশন কোম্পানি, ও ধরো এই ট্রান্সমিশন কোম্পানি বলেছিল যে ভাই তুমি আমাকে 100 গিগাওয়াট দেবে, ও 100 গিগাওয়াট দিচ্ছিল, কিন্তু এর কাছে ডিমান্ড ভুল করে চলে এলো 101 গিগাওয়াট, মানে যা চেয়েছিল তার থেকে এই হচ্ছে কমিয়ে ফেলেছে। সেক্ষেত্রে মানে যদি জেনারেটিং মানে এই ট্রান্সমিশন কোম্পানিটা ও যদি বলতে ভুল করে, ওকে হয়তো এদেরকে যা বলা হয়েছিল এটা সেটাই করছে, বাট এ যেটা চেয়েছিল সেটা তার থেকে বেশি হয়ে গেছে, তখন আবার এ পেনাল্টি খাবে। এইরকম এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, দরকার এটা আমি অন্য কোনো একদিন ডিটেলে একটু বলবো। অনেকে হাত তুলছো, কি কিছু বলবে? বক্তব্যটা হলো যে এই, এটা না হয় পরে একদিন বলবো, আমার মোট কথা ফ্রিকোয়েন্সিকে দেখে তোমাকে বুঝতে হবে, ফ্রিকোয়েন্সি যদি 50.00 থাকে তাহলে এক্সাক্ট যা জেনারেশন তাই ডিমান্ড, আর যদি দেখো যে একটু আপ ডাউন করছে তার মানে বুঝতে হবে জেনারেশন বেশি বা শিডিউলটা বেশি ছিল, বেশি জেনারেশন হয়ে যাচ্ছে, এরকম জাস্ট স্লাইট একটু এদিক ওদিক হলেই। তোমার যে কোশ্চেনটা ছিল যে স্যার ডিমান্ড বাড়লে কি জেনারেটর স্পিড বেড়ে যায়? স্পিড বাড়তে হবে না, সবাই মিলে একসঙ্গে করছে তো, যদি যে ডিমান্ডটা বাড়লো সেই ডিমান্ডটা যদি মিট আপ রাখতে পারে তাহলে আবার ইয়ে হবে। এবার হ্যাঁ এটা ঠিক কথা যে যদি দেখো ডিমান্ডটা যেই মিট করে ফেললো না, যে যে মুহূর্তে ডিমান্ড মিট করে ফেলো সেই মুহূর্তে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ, আর 50 হার্জ মানে 3000 আরপিএম, তখন পুরো 3000 আরপিএম ঘুরছে, স্পিড ইয়ে তো বাড়াতে হবে না। আবার ধরো ডিমান্ড বেড়ে গেল, যেই ডিমান্ড বেড়ে গেল সঙ্গে সঙ্গে ওটাও জেনারেশনটাও বেড়ে গেল, দুটো যদি ব্যালেন্স থাকে তাহলে আবার সেই 50 হার্জ, 50 হার্জ মানে 3000 আরপিএম। কখন বারবার টেন্ডেন্সি আসে সেটা হচ্ছে অলরেডি বেড়ে গেছে, আমাকেও বাড়াতে হবে, সেই মোমেন্টে কয়েক মিলি সেকেন্ডের জন্য মেবি স্পিডটা একটু হাই হয়ে আবার ঠিক করে ধরে নেয় নিজেকে। অ্যাকচুয়ালি স্পিড ওইভাবে বাড়া কমানোর ব্যাপার ডিপেন্ড করছে না, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আর আর কার কি কোয়েশ্চেন আছে? তার মানে স্যার স্পিড কোনো কিছু নির্ভর করছে না? স্পিডের উপর ডিপেন্ড করছে না, স্পিডের উপর ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে দেখে তোমাকে বুঝতে হবে যে ওটা স্লাইড একটু জোরে ঘুরছে না হাসতে ঘুরছে, সেইটা তুমি ধারণা করতে পারো। এই মুহূর্তে গ্রিডের ফ্রিকোয়েন্সি কত মিটারেও দেখতে পারো, তুমি গুগল সার্চ করো, গুগলে সার্চ দাও যে ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি মানে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি ফ্রিকোয়েন্সি কত, দেখবে টিসিএল বা ওই ধরনের ন্যাশনাল গ্রিডের ওয়েবসাইট থেকে, পাওয়ার গ্রিডের ওয়েবসাইট থেকে রিয়েল টাইম ফ্রিকোয়েন্সি দেখায় যে এই মুহূর্তে গ্রিডের ফ্রিকোয়েন্সি কত। সেটা থেকে তুমি ব্যাক ক্যালকুলেট ওই 120 F/P ফর্মুলা দিয়ে বুঝে নিতে পারো যে ভারতবর্ষের বুকে যত পাওয়ার প্ল্যান্ট চলছে তারা কত স্পিডে চলছে, সেটা তুমি আইডিয়া করতে পারো।
কিন্তু ওই আগেই বলছি যে এই চেষ্টা করা হয় 50-র একদম কাছাকাছি রাখতে চেষ্টা করা হয়। এবং বক্তব্যটা হচ্ছে, আর একটা কি বলতে গেলাম, না ঠিক আছে, এটা তো বলে দিয়েছি। আচ্ছা, আর কারো কিছু? তো জেনারেটেড পাওয়ারটা ডিপেন্ড করে স্যার কোন কোন বিষয়ের উপর? কতটা কয়লা তুমি খাওয়াচ্ছ, কতটা স্টিম ইনজেকশন হচ্ছে, ওর উপরে, দুটোর উপর, দুটোই। মেনলি কতটা কয়লা খাইয়েছো, সেই কয়লা মানে পুরো পিছন আগের দিন একটা অঙ্ক করলে দেখলে তো, ব্যাক থেকে পুরো এফিসিয়েন্সি দিয়ে সম্পর্ক। মানে যা জেনারেশন, তার 90% জেনারেটর এফিসিয়েন্সি ধরো, থার্মাল এফিসিয়েন্সি ধরো, তারপর কয়লা, কতটা কয়লা খাওয়াচ্ছি, ওটাই তো বিষয়। ওয়াই দিস লোড শিডিউল ইজ রিকোয়ার্ড, কারণ আমাকে আগে থেকে জানতে হবে যে এই সময় কতটা কোল ইনজেক্ট হবে, এই সময় কতটা কোল ইনজেক্ট হবে। আগে কয়লা খাওয়াবো, সেই কয়লা হিট তৈরি করবে, সেই হিটে স্টিম তৈরি হয়ে তারপর সেই স্টিম টারবাইনে ফিড হবে। এইটা করতে তো একটু সময় লাগবে। আমার কাছে যে মুহূর্তে ডিমান্ড বেড়ে গেল আচমকা, সেই মুহূর্তে আমি কয়লাটা বাড়ালাম, কোনো কাজ হবে না তো। অর্থাৎ কোল ফায়ারিং বাড়ালাম, সেই হিট স্টিম সেই হিটকে নিয়ে গিয়ে টারবাইনে ফিড করবে, টারবাইন তারপর জেনারেটর দিয়ে পাওয়ারটা বাড়াবে। এটা করতে তো টাইম লাগবে, সেই জন্য আগে থেকে লোড শিডিউলিংটা। অর্থাৎ যে যখন যেরকম আগে থেকে শিডিউল আছে, এই সময় এত মানে কমান্ড দিতে হবে, এই সময় এত কমান্ড দিতে হবে। ওই যে 4টে এফডি ফ্যান দেখেছিলে, ফোর্স ডট ফ্যান, ওই এফডি ফ্যানগুলোকে কি স্পিডে চালানো হয়, সেটা হচ্ছে ওরা কন্ট্রোল রুম থেকে একটা কমান্ড দেয়, যে 0.5 0.6 এরকম কমান্ড দিয়ে দিয়ে ওটাকে সেই স্পিডে চালায়, এবং ততটা পরিমাণ কোল ওখানে ইনজেক্ট হয়। এই হচ্ছে ব্যাপার। তারপর আছে তোমার স্টিমটা, স্টিম এখানে ভালভ আছে, সেই ভালভটা কন্ট্রোল করে যে কতটা স্টিম ভেতরে ঢুকবে বা কতটা ঢুকতে দেবো না, কতটাকে বাইপাস করবো। ওই ওই ওইটা একটা স্মুথ কন্ট্রোল আছে, ওই কন্ট্রোলটার পরের দিন পড়াবো। ওইটার উপরই মেন দাঁড়িয়ে থাকে যে ফ্রিকোয়েন্সিটা ফল করবে বা না করবে, এইটা। কিন্তু কোল ইনজেকশনটা তোমাকে আগে থেকে বাড়িয়ে রাখতে হবে। এবং ওটাই তো বলছি, ধরো ডিম্যান্ডটা যদি আচমকা অনেকটা বেশি চলে আসে না, ধরো যেটা 185-এর জায়গায় যদি 187 মেগাওয়াটের ডিম্যান্ড আসে, এই 2 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট নিজেই হ্যান্ডেল করে নেবে। কিন্তু যদি 185-এর জায়গায় দুম করে 210 চলে আসে, তুমি যে মুহূর্তে 210, তারপর তুমি কয়লা খাওয়াবে, তারপর তুমি কোল বাড়ালে, তারপর সেই কোল হিট হলো, তারপর তোমার স্টিম গেল, অনেক সময় লেগে যাবে, পারবেই না। যে মুহূর্তে ডিমান্ড আসছে, বলছি না 10 মিলি সেকেন্ড তোমাকে সময় দেবে, যা করতে হবে 10 মিলি সেকেন্ডের মধ্যেই তোমাকে ইয়ে করতে হবে। যদি 10 মিলি সেকেন্ড করতে না পারো, একটা ওয়েব ফর্মের হাফ ওয়েব ফর্মে যদি পিছিয়ে যায়, আউট। বোঝা গেছে? তার মানে স্যার স্ট্যাটিস্টিক দেখে আগে থেকে মানে মানে চিন্তা ভাবনা করে রাখা হয়। একদম, ওইটা ছাড়া কিচ্ছু হবে না। ওই স্ট্যাটিস্টিক্স এতটাই ইয়ে, আহ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, জানো তো। দেখো একটা জিনিস আমি বলি, তোমাদের শোনাচ্ছ, তাহলে আমি একটু বলছি, শোনো। একটা ডায়াগ্রাম আঁকছি, দেখো। ধরো এটা একটা জেনারেটিং কোম্পানি, সেই জেনারেটিং কোম্পানির কাছে 4-5টা পাওয়ার প্ল্যান্ট আছে। হ্যাঁ, এটা পাওয়ার প্ল্যান্ট 1 2 3 4 5 6, 6টা পাওয়ার প্ল্যান্ট আছে একটা জেনারেটিং কোম্পানির আন্ডারে। সেই জেনারেটিং কোম্পানি কি করছে, একটা ট্রান্সমিশন কোম্পানিকে বিদ্যুৎ বিক্রি করছে। কতটা বিক্রি করছে, ধরে নাও 100 গিগাওয়াট বিক্রি করছে, 100 নয়, 10 গিগাওয়াট ধরে বিক্রি করছে। জেনারেটিং কোম্পানিটা 10 গিগাওয়াট ট্রান্সমিশন কোম্পানিকে বিক্রি করছে, ঠিক আছে। তো ধরো এই যে 5-6টা পাওয়ার প্ল্যান্ট আছে, হুম, 5-6টা পাওয়ার প্ল্যান্টের মধ্যে, আচ্ছা আমি আগে ট্রান্সমিশনের এন্ড থেকে আগে ধরে নিই, ওটাই বেটার হবে।
ট্রান্সমিশন লাইন থেকে ধরে নিই, তাহলে জেনারেটিংটা পরের বলবো। এটা জেনারেটিং কোম্পানি 1, এটা জেনারেটিং কোম্পানি 2, এর আন্ডারেও ধরো কিছু পাওয়ার প্ল্যান্ট আছে। এই ট্রান্সমিশন কোম্পানিটা এর কাছ থেকেও পাওয়ার কিনছে। আবার ধরো এটা একটা জেনারেটিং কোম্পানি 3, তাদের আন্ডারে ধরো এরকম 4-5টা পাওয়ার প্ল্যান্ট আছে, তাদের কাছ থেকে পাওয়ার কিনছে। এই ট্রান্সমিশন কোম্পানিটা দেখলো আমার কাছে লোড ডিমান্ড কত, দেখলো যে আমার কাছে লোড ডিমান্ড আছে ধরো 50 গিগাওয়াট কি 40 গিগাওয়াট। তাহলে এই যে 40 গিগাওয়াট আমি 3টে জেনারেটিং কোম্পানির কাছ থেকে কিনবো, কার কাছ থেকে কত কিনবো, ইকোনমিক্যাল ফ্যাক্টর তো একটা দেখবোই। ইকোনমিক্যাল ফ্যাক্টরটা ছাড়াও আরো কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে, যে সবসময় ইকোনমিক্যাল ফ্যাক্টরটা দেখলেই হবে না। পাওয়ার কোয়ালিটি, পাওয়ার ফ্লো, অপটিমাম, সবকিছু এগুলো আছে কিনা দেখতে হবে। অর্থাৎ ধরো এই ডিস্টেন্সটা যথেষ্ট বেশি, এইখান থেকে এইটার ডিস্টেন্স অনেক বেশি, এই দুটো ডিস্টেন্স কম, মানে এর কাছ থেকে বেশি পাওয়ার কিনি তাহলে বেশি ট্রান্সমিশন লস হবে, তাই না? এই লেন্থটা অনেক বেশি মনে করো, তাহলে কার কাছ থেকে আমি কত কিনবো, ধরো এর কাছ থেকে 13 গিগাওয়াট কিনলাম, এর কাছ থেকে 20 গিগাওয়াট কিনলাম, আর রিমেনিং পড়ে রইলো তোমার কতটা পড়ে রইলো 17 নাকি? তাহলে বাকি 17 গিগাওয়াট এর কাছ থেকে কিনবো। তাহলে আমি এর কাছ থেকে যে 20 গিগাওয়াট কিনলাম, হ্যাঁ 7 হলো, 7 আর 3 10, ও আচ্ছা আচ্ছা, এটা 50 মেগাওয়াট করে দাও, ঠিক আছে? আমি 50 ধরে হিসাব করছিলাম। তো ঠিক আছে, ধরো 50 গিগাওয়াটের যদি এর কাছে ডিমান্ড থাকে, আমি এর কাছ থেকে 13 কিনবো, এর কাছে 20 কিনবো, এর কাছে 17 কিনবো। এই যে কিনলাম শুধুই কি ইকোনমিক্যাল ফ্যাক্টর? ইকোনমিক্যাল ফ্যাক্টর ছাড়া আরো বহু কিছু ফ্যাক্টর আছে। সেটা হচ্ছে পাওয়ারটা যে ডিস্ট্রিবিউশন হচ্ছে এর কাছে, পাওয়ারটা কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিভাবে পাওয়ারগুলো আসছে। আমার কাছে যদি একটা আচমকা ডিমান্ড আসে, তাহলে সেটা এর থেকে আসবে, এর থেকে আসবে নাকি এর থেকে আসবে, বা আমি জানি সবার থেকে সমান আসবে, এমন তো হতে পারে যে কারো থেকে বেশি এলো কারো থেকে কম এলো, সেটাও তো হতে পারে। কি আসবে না আসবে টোটাল ব্যাপারটা আমার আনসার্টেন, অনিশ্চয়, মানে পুরো আনসার্টেনটি। যদি আচমকা ডিমান্ড চলে আসে, সাপোজ 50 গিগাওয়াট বলেছিল, তার জায়গায় যদি এখন 55 গিগাওয়াট চলে আসে, তাহলে এক্সট্রা যে 5 গিগাওয়াটের ডিমান্ড, সেটার জন্য কে বেশি দেবে আমাকে? এ বেশি দেবে, এ বেশি দেবে, না এ বেশি দেবে? তিনজনে 3 রকম দাম পাওয়ারের, ধর এর 2 টাকা, এর 2 টাকা 30 পয়সা, এর 2 টাকা 40 পয়সা। তাহলে আমি যার মানে যে এক্সট্রা যখন ডিমান্ড আসবে, সে আমি তো পেনাল্টি খাবোই, প্লাস এদেরকে পেনাল্টি দিতে হবে। তাহলে সেই পেনাল্টি রেটটা কার হতে পারে, অর্থাৎ বাকি যে 5 গিগাওয়াট ডিমান্ড কার কাছ থেকে কতটা আসবে, এই ট্রান্সমিশন কোম্পানি কি করে বুঝবে আগে থেকে যদি দুম করে চলে আসে? কারণ পাওয়ারটা কোন দিকে ফ্লো হবে কেউ তো জানে না। এইখানেই সব থেকে বড় প্রশ্ন অ্যারাইজ করে, পাওয়ারটা কোন দিকে ফ্লো হবে। এটার উত্তর বার করা সম্ভব হয়েছে কি দেখে জানো? শুনলে আকাশ থেকে পড়বে। ইন্টেলিজেন্স, ন্যাচারাল ইন্টেলিজেন্স। কোত্থেকে এসছে বলছে, ধরো একটা খোলা জায়গা, সে খোলা জায়গায় তুমি এক মুঠো ধান, না ভুল বললাম, আমি মুঠোর আগে বলি। ধরো একটা বিশাল বড় খোলা জায়গা, তুমি ওখানে ধান ছড়িয়ে দিয়েছো, গোটা 50 থেকে 100টা পায়রা নেমে এসে ধানগুলো খাচ্ছে, ঠিক আছে? তুমি দূর থেকে গিয়ে হুস করে তাড়ালে। এই যে হুস করে তাড়ালে, পাখিগুলো কি হলো, ভয় পেয়ে উড়ে গেল। তাদের উড়ে যাওয়ার যে প্রপার্টি, অর্থাৎ বড় পাখিগুলো যারা একটু আয়তনে বড় তারা কোন দিকে গেল, যারা একটু হালকা পাখি তারা কোন দিকে গেল, বিভিন্ন পাখি বিভিন্ন দিকে চলে গেল। ওই জিনিসটাকে স্টাডি করা হয়েছে, ওটা নেচার, ওটার প্রকৃতি, কিন্তু ওইটাকে দেখে স্টাডি করা হয়েছে যে একটা পাখিকে যখন ধান খেতে বসে, যদি আচমকা তাকে তাড়িতে হয়, তাদের উড়ে যাওয়ার যে ধর্ম, সেইটার সঙ্গে আমাদের এই পাওয়ার ফ্লো হওয়ার সিমিলারিটি রয়েছে, মানুষের আবিষ্কার করেছে। ওই সব দেখে আমাদের এইসব জিনিস ডিজাইন করা হয়েছে। অ্যান্টস কলোনি, পিঁপড়ের বাসা, কোনোদিন কেউ দেখেছো পিঁপড়ের বাসা কিরকম হয়? মাটির তলায় বিশাল বড় টানেল, বড় বড় টানেল, তার সঙ্গে এই টানেল, এই টানেল, বিশাল বড় একটা টানেল থাকে। পিঁপড়েরা কিভাবে বাসা ডিজাইন করে, অ্যান্ট কলোনি, সেইটা দেখে আমাদের পাওয়ার সিস্টেম ডিজাইন করা হয়েছে।
সব প্রকৃতি থেকে এগুলো ডিজাইন করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগানো হয়েছে। এখনকার যত সিস্টেমটা রান করে তারা সমস্ত কম্পিউটার পাওয়ার সিস্টেমটা পুরো এআই এর উপর দাঁড়িয়ে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একমাত্র বলে দেয় যে এই সময় এই ডিমান্ড আসতে পারে, এই সময় এই ডিমান্ড আসতে পারে। যদি এই ডিমান্ডটা আসে তাহলে কোন দিক থেকে পাওয়ারটা ম্যাক্সিমাম ফ্লো হওয়ার চান্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই উত্তর বার করে বলে দেয়। আমাদের জেনে রাখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাবজেক্ট যেটা তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। ইনফ্যাক্ট আমরা যখন বিটেক করেছি কল্যাণীতে, আমি যখন পড়েছি, তো মানে কেজিসিতে ওই সাবজেক্টটা ছিল, ওই সাবজেক্টটা আমরা নিজেরাও স্টাডি করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্যাররা এই জন্যই আমাদের পড়িয়েছিল, কারণ ওই সাবজেক্ট অপশনাল ছিল। আমরা প্রথম অপশনাল সাবজেক্টটা চাইনি যে স্যার ওটা তো কম্পিউটারের সাবজেক্ট, আমরা পড়ে কি বুঝবো। স্যার বললো তোমরা নাও, এটা খুব ভালো সাবজেক্ট এবং আমাদের পাওয়ার সিস্টেম এটার অ্যাপ্লিকেশন আছে। তখন জানতাম না, পরবর্তীকালে জেনেছি পাওয়ার সিস্টেম পুরো দাঁড়িয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরাল নেটওয়ার্ক, অ্যান্টস কলোনি, ওইসব অ্যালগোরিদমের উপর দাঁড়িয়ে আছে। ওইসব অ্যালগোরিদম থেকে আমাদের এইসব সিস্টেম ডিজাইন করা হয়েছে। ভাবো সিচুয়েশনটা, মানুষের বুদ্ধির বাইরে। প্রকৃতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সেইভাবেই প্রোগ্রামিং করা হয়েছে যেভাবে একটা প্রকৃতি যেভাবে নিজেকে সাজিয়েছে, তাহলে পাওয়ারটাও সেইভাবেই ফ্লো হবে। প্রকৃতির ব্যাপার এটা। যখন বন্যা হয়, এই যে ধরো দীঘাতে বন্যা হয়েছে, বা যখনই কোনো একটা জায়গায় ফ্লাড হয়, তো অনেক সব নদী তো ফুলে ফেপে ওঠে। এবার কোন নদীর জল কোন দিকে যাবে সেটা দেখো পুরো নেচারের প্রপার্টি, আমাদের সেখানে হাত নেই। সেটাও কিন্তু ওইসব অ্যান্টস কলোনি, ওই তোমার যেটা বললাম বার্ডস নেচার, সেই সব জিনিস থেকে ডিজাইন হয়েছে, একদম সেম। সব জিনিসের মধ্যে সিমিলারিটি আছে। এটা হচ্ছে একটা সম্পূর্ণ অন্য একটা বিষয় অধ্যায়, যে অধ্যায়টা মানে ওটাই, ওই সাবজেক্টটা হচ্ছে মানে পড়ে পড়ে তুমি মানে অবাক হয়ে যাবে, একটা এমন সাবজেক্ট ওটা, পুরোটা অন্য জিনিস ওটা। সেই সাবজেক্টটা যারা স্টাডি করতে পারে, সেই সব স্টাডি করে কম্পিউটার প্রোগ্রামিং এর মেথড দিয়ে এইসব জিনিস অ্যানালাইজ করা হয়, যে যদি একটা ডিমান্ড আসে কার থেকে বেশি ডিমান্ড আসবে এবং অ্যাকর্ডিংলি কে কিরকম তার জন্য কাকে কিরকম জেনারেশনে সেই মোমেন্টে চালানো যেতে পারে। তো সেই রকম আকার অনুযায়ী তাদের কাছ থেকে ডিমান্ড শিডিউল করা হয়। আরো অনেক জটিল ফ্যাক্টর আছে। ওই যে স্ট্যাটিস্টিক্স বললাম, ওই স্ট্যাটিস্টিক্স গুলোর সঙ্গে সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওর সঙ্গে কম্পাইল করে একসঙ্গে একটা রেজাল্ট আউটপুট দেয়। সেই রেজাল্ট আউটপুট অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি জেনারেশন চলে, যে আগে থেকে লোড শিডিউলিং গুলো হয়ে যায়। এইগুলো হয়ে গেছে বলেই গত বছর কিন্তু ওই অত বড় ধাক্কাটা সামাল দেওয়া গিয়েছিল। সমস্ত সিস্টেম গুলোকে আগে থেকে অন করা হয়েছিল এবং প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম যেটা ক্যাপাসিটি, অর্থাৎ স্টিম প্রেসার সার্টেন উপরে গেলে ব্রেকার ফল করে যাবে, সেই রেঞ্জটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। একটা পার্টিকুলার টেম্পারেচার, সেই রেঞ্জকে বাড়ানো হয়েছে। তারপরে কি সব অ্যাম্পিয়ার ক্যাপাসিটি বাড়ানো হয়েছে, ভোল্টেজ ক্যাপাসিটি, অনেক রকম প্যারামিটার আছে ওদের। প্রত্যেকটা প্যারামিটারকে রেঞ্জ থেকে অনেক করে বাড়িয়ে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম যেটা তার দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যে আচমকা যতটা সার্জ আসবে, ধাক্কাটা আসবে, যেন সবাই সেটাকে উইস্ট্যান্ড করতে পারে। এইসব করতে গিয়ে ওইসব পাওয়ার প্ল্যান্টের লোকেরা 3 দিন ধরে ঘুমোয়নি, এবং না ঘুমানোর জন্য যাই হোক শেষ অব্দি মানে জিনিসটা একদম ঠিকঠাক ভাবে মিট হয়েছিল। আমার কাছে বোধহয় পিডিএফ ছিল, যে সকাল থেকে ওই সন্ধ্যে 9টার সময় ওটা করতে বলেছিল, তো সন্ধ্যে 8টা থেকে রাত 12টা অব্দি একটা লোড শিডিউলিং, কিরকম হিউজ রেটে লোডটা বেড়েছে, ডিমান্ডটা কিরকম রেটে বেড়েছে, আর জেনারেশনের কার্ভটাও ঠিক ওকে কিভাবে ফলো করতে করতে ঠিক চলে গেছে। একদম যা জেনারেশন পুরো তাই মিট আপ করে আবার বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। কতটা মানে হিউজ ইঞ্জিনিয়ারিং ওর পিছনে ছিল, গোটা ভারতবর্ষ এটা নিয়ে পুরো তোলপাড় হয়েছিল সেই সময়। ইনফ্যাক্ট আমরা যতটা পারি আমরা লোককে অ্যাওয়ার্ড করেছিলাম, যার যা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে আমরা শেয়ার করেছিলাম, যে দয়া করে এটা কেউ করবেন না, লাইট ফ্যান আপনার ঘরে অফ করবেন না। আপনার এই লাইট ফ্যান অফ করার জন্য আপনি জানেন না গোটা ভারতবর্ষকে অন্ধকার নেমে আসতে পারে, লাইট অফ করে দেওয়ার জন্য। অনেকে আবার এইটাকে নিয়ে মানে বহু মানে হয়তো ফেসবুকে মিমে তো ভর্তি, অনেক পলিটিক্সিয়ানরা এটা নিয়ে বলেছে যে হ্যাঁ কিছুই তো হয় না, কয় রাত্রেবেলা তো সবাই আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ে, কয় তাতে গ্রিড ফেল হয়। আরে বাবা, রাত্রেবেলা আলো নিভিয়ে ঘুমিয়ে পড়া আর এই আচমকা দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। তফাৎ তো তোমরা এখন বুঝতে পারছো কোথায়, সাধারণ মানুষ তোরা জানে না। ওই সময়টা প্রচুর একটা হয়েছিল, কিন্তু আমরা জানি যে কতটা ডেঞ্জারাস এটা, এখন তোমরাও জানলে। যাই হোক, ব্যাপারটা বোঝা গেছে সবার, আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
দেখো, জানলে বহু কিছু জানার আছে এই সম্পর্কে, তো আমি আরো অনেক তোমাদেরকে বোঝাতে পারি বা বলতে পারি। হ্যাঁ স্যার, এরকম ক্লাস স্যার আরো চাই। আচ্ছা, এরকম ক্লাস আমি আরো অনেক বলতে পারি, বোঝাতে পারি। তাহলে আমাকে অ্যাটলিস্ট আমাকে সিলেবাসটা শেষ করতে দাও। সিলেবাসটা শেষ হয়ে যাক, তারপরে এই জিনিস যত তুমি যা জানতে চাইবে আমি সব বলবো। ঠিক আছে, সিলেবাসটা একটু একটু শেষ হয়ে যাক তারপর। তোমাদেরকে আজকে এইটাগুলো বলার বক্তব্য হচ্ছে এটাই যে এই কনসেপ্টটা নিয়ে রাখো। এরপরে যে আমরা স্পিড গভর্নিং পড়বো, সেখানে দেখবে যে তোমরা কি করে ডিমান্ড নিজে নিজেই ফ্রিকোয়েন্সি ফল করতে দিচ্ছেই না, অর্থাৎ জেনারেটরের ডিমান্ড চলেই যে ফ্রিকোয়েন্সি ফল হয়ে যাবে করতেই দিচ্ছে না, কিভাবে সেটা হচ্ছে সেটা পরের দিন দেখাবো। তো সেইটা ওইটা জানার জন্যই, কিছুটা নলেজ পাওয়ার জন্য তোমাদের কাছে এগুলো বললাম। এবং আশা করি এইসব ধারণা তোমাদের খুব একটা ছিল না, আই থিঙ্ক, তাই না? ম্যাক্সিমাম জনের ছিল না। তো যাই হোক, না এটা স্যার। তো বাস্তব পরিস্থিতি সব আমি যা বলছি আনসার এর ছিল থেকে স্যার, আপনি স্যার সব ক্লিয়ার করে দিলেন। সব ক্লিয়ার আমি করতে পারিনি। এরপরও আমি যা বলেছি হয়তো সেটা বলছি না, আমি যা বলেছি সেটা টোটাল নলেজের অনলি 3% বলেছি তোমাকে। টোটাল সিস্টেম কি করে কাজ করে তার 3 to 2% বলেছি আমি অনলি। বাকি 90%, 8% আমারও জানা নেই, তোমারও জানা নেই। সেটা কম সিস্টেম জানে। এতটাই জটিল সিস্টেম এটা। যাই হোক, আমি অ্যাটেন্ডেন্সটা আর কিছু জিজ্ঞেস করিনি তো, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করছি। হ্যাঁ স্যার। ওকে। স্যার বলো। বলছি যে আপনি বললেন 2012 সালে ব্ল্যাক আউট হয়েছিল শুধু নর্থ ইন্ডিয়াতে, তো আমাদের হোল ইন্ডিয়াটা যদি একটাই গ্রিডে আছে তাহলে তো ও হোল আচ্ছা, ইন্ডিয়া। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিই। সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ম্যাপটা, ওই যে নিচের এই এই সেকশনটা দেখেছো তো? হুম, এই যে সেকশনটা দেখেছো, এই রকম জায়গায় দুটো ব্রেকিং পয়েন্ট আছে। যে ব্রেকিং, ওপরটা হচ্ছে নর্থ গ্রিড, নিচেরটা হচ্ছে সাউদার্ন গ্রিড। দুটো ব্রেকিং পয়েন্ট আছে যেখান থেকে নর্থ আর সাউথকে আলাদা করা যায়। এখন এই মোমেন্টে যেটা করা হয়েছে, নর্থ আর সাউথকে এই লাইনগুলো দিয়ে কানেক্ট করে রাখা হয়েছে, যার কারণে নর্থ গ্রিড যে ফ্রিকোয়েন্সিতে চলছে এটাও এক্স্যাক্টলি সেই ফ্রিকোয়েন্সিতেই চলছে। এটা করা হয়েছে। এবং যদি কখনো পাওয়ারের খুব শর্টেজ হয়ে যায়, তখন সাউদার্নকে নর্থ থেকে আলাদা করে দেওয়া যায়। যখন মানুষ মানে যখন সেরকম বিপজ্জনক সিচুয়েশন ব্ল্যাকআউটের দিকে অকার হয়ে যাবে, তখন এই লাইনগুলোকে কাট করে দেওয়া হবে। অর্থাৎ সাউথ সাউথের মধ্যে থাক, নর্থ নর্থের মধ্যে থাক। আর এমন ভাবেই করা হয়েছে যে এই এই যে লাইন দুটো দেখছো, এই লাইন দিয়ে এমন কিছু পাওয়ার যায় না। খুব বেশি হলে হয়তো 100 মেগাওয়াট এদিক ওদিক দিয়ে আপ ডাউন করে উপর থেকে নিচের দিকে। এই পাওয়ারটাকে এমন ভাবে ডিজাইন করেছে যে এইখানে একটা বিশাল বড় নেটওয়ার্ক আছে, এইখানে একটা বিশাল বড় নেটওয়ার্ক আছে। দুটো নেটওয়ার্কের কমন কানেক্টিং পয়েন্ট হচ্ছে মাত্র দুটো টার্মিনাল, দুটো দুটো ফিডার দিয়ে কানেক্টেড। যার জন্য এবার কানেক্টেড থাকা মানেই বুঝতে পারছো এর যা ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি তাই থাকে। যদি কখনো ব্ল্যাকআউট সিচুয়েশন অকার করে, এই ব্ল্যাকআউট সিচুয়েশন অকার করার জন্য সঙ্গে সঙ্গে তখন এই লাইনটাকে কাট করে দেয়, মানে একে আলাদা ওকে আলাদা আইসোলেট করে দেয়। কেন এই আইসোলেশনটা দরকার বলো দেখিনি? কি মনে যাতে হয়? একসাথেই পুরোটা ব্ল্যাক আউট না হয়ে যায়। সেটা তো একটা কারণ বটেই, তাছাড়াও আর একটা কারণ আছে। একটা জেনারেটর যখন চলবে সে তো গ্রিডে কানেক্টেড হবে। ধরো মনে করো পুরো নর্থ আউট, মনে করো একটা জেনারেটরও বেঁচে নেই, সবাই মনে করো হোল টোটালি ব্ল্যাক আউট হয়ে গেছে মনে করো। এবার ধরো সব পরিস্থিতি মিটে গেছে, এবার ওয়ান বাই একটা করে তো অন করতে হবে। প্রথম যে অন হবে সে গ্রিডের ফ্রিকোয়েন্সি কত দেখবে? গ্রিড তো পাওয়ারই নেই, জিরো থাকবে তখন জিরো থেকে তাহলে। ও জিরো থেকে কি করে অন হয় গ্রিডে পাওয়ার দেবে? একটা রেফারেন্স কাউকে তো লাগবে। তখন এই একটা লাইন চালু করা হবে। গ্রিডের একটা ছোট্ট জায়গায় পাওয়ার এলো, পুরোটাই পাওয়ার এসে ছোট্ট একটা জায়গায় পাওয়ার দেওয়া হলো, বাকি সব জায়গায় কাট করে রাখা হয়েছে। সেই জেনারেটর ওকে রেফারেন্স নিয়ে কানেক্টেড হলো, তার দেখা থেকে আরো 5-6টা জেনারেটর কানেক্টেড হলো। তারপর আবার একটা একটা করে লাইন আবার চালু করা হলো, পাওয়ারটা একটু ছড়ালো, তাকে দেখে বাকি জেনারেটর গুলোকে অন করা হলো। একটা জেনারেটর গ্রিডের রেফারেন্স ছাড়া কিন্তু অনই হতে পারবে না। তাহলে একটা কাউকে তো রেফারেন্স লাগবে। যখনই এরকম বিপজ্জনক সিচুয়েশন হবে লাইনটা কাট করে দেবে, ওকে আইল্যান্ড করে দেবে। আবার যখন কাউকে একটা বাঁচিয়ে তোলার দরকার হবে, তখন একটা রেফারেন্স লাইন থেকে একটা পাওয়ার দেবে, সেই পাওয়ারটা নিয়ে একটা জেনারেটর রেফারেন্স নিয়ে অন হবে। কোনো জেনারেটর গ্রিডে কোনো পাওয়ার না দেখলে ও নিজেকে পুশই করতে পারে না। একটা রেফারেন্স সিগন্যাল দেখবে, সেই সেম রেফারেন্স ওয়েভ ফর্ম নিজে জেনারেট করবে, সেই ভোল্টেজ, সেই ফ্রিকোয়েন্সি, সেই ফেজ, তবে সেই ব্রেকারটা অন হবে।
যেই অন হলো ওকে দেখা দেখি আরো 2-3টা অন হলো, আরো 2-3টা অন হলো, এবং আস্তে আস্তে বাড়তে 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 গোটা ইন্ডিয়া জ্বলে উঠবে। সিচুয়েশন এটা, বুঝা গেছে? তো সেই কারণে নর্দার্ন গ্রিড সাউদার্ন গ্রিডকে আলাদা করা হয়েছে। জেনে রাখো ভুটানের গ্রিডও বোধহয় আমাদের সঙ্গে কানেক্টেড, এখন আছে কিনা জানি না। নেপালের গ্রিড তো অবশ্যই কানেক্টেড, ভুটানের গ্রিডও কানেক্টেড। আর বাংলাদেশের আমাদের এই বনগা ফিডার থেকে একটা 750 কেবি ফিডার বাংলাদেশেও চলে গেছে। পাওয়ার এমনিতে লাগে না, যদি কখনো বাংলাদেশের খুব খারাপ সিচুয়েশন হয়ে যায় ওরা তখন ইন্ডিয়ার কাছ থেকে পাওয়ার কিনতে পারে। যদি পাওয়ার কিনতে হয় তাহলে বুঝতে পারছো ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি বাংলাদেশের ফ্রিকোয়েন্সি সেম রাখতে হবে। তো আমি যত জানি এক্স্যাক্টলি সেম রাখাই আছে, মানে বোধহয় বা হয়তো এখন রাখা নেই। মানে যদি কখনো দরকার পড়ে আগে থেকে, তখন দুটোরকে কাছাকাছি নিয়ে এসে মিট আপ করে চেষ্টা করে দেওয়া হয়। এটা অনেক বড় একটা জটিল ব্যাপার, দুটো ডিফারেন্ট গ্রিডকে একসঙ্গে জায়গায় মিক্স করানো, মানে দুটো ওয়েব ফর্মকে একেও দুটো কাছাকাছি একটা জায়গায় এনে তবে মিট করতে পারবে। এটা অনেক ডিফিকাল্ট একটা প্রসেস, আমারও জানা নেই। তবে জেনে রাখো যে সব দিকেই একটা এরকম প্রভিশন রাখা আছে। একটা ফিডার বাংলাদেশের দিকে চলে গেছে। তারপরে তোমার ভুটানের গ্রিডও আমাদের সঙ্গে কানেক্টেড, নেপালের গ্রিড তো অবশ্যই কানেক্টেড, ঠিক আছে। পাকিস্তানের গ্রিড কানেক্টেড নয়, বাঁচা গেছে, ওদেরকে কানেক্ট করা উচিত নয়। তো যাই হোক, এইটা হচ্ছে কারণ, ঠিক আছে। আর যদি কারো কিছু বলার থাকে বলো। বেশ, আমি তাহলে স্টপ করছি রেকর্ডিং।